এই যে ভাইয়া, আমাদের 2 প্লেট ফুচকা দিন তো, একদম ঝাল ঝাল করে দেবেন। হ্যাঁ, এমন ঝাল দিবেন যেন চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ফুচকা খেয়ে যদি ঝাল না লাগে তাহলে কিসের ফুচকা খেলাম? কিন্তু এত ঝাল দিলে তো পরে সমস্যায় পড়বেন। মানে মাথা ঘুরিয়ে পড়ে গেলে হাসপাতালে নিবে কে? এই যে মিস্টার ফুচকাওয়ালা, আমাদের ঝাল খেয়ে অভ্যাস আছে। আপনি নতুন তাই জানেন না। যতই অভ্যাস থাকুক, বেশি ঝাল খাওয়া শরীরের জন্যেও খারাপ। এত জ্ঞান দিতে হবে না মিস্টার। আপনার কাজ আপনি করুন, ঝাল না হলে টাকা পাবেন না। আচ্ছা ম্যাডাম, আপনারা যেহেতু এত আত্মবিশ্বাসের সাথে বলছেন, তাহলে আজ এমন ঝাল বানাচ্ছি যে সারা জীবন মনে থাকবে। বানান বানান, ভয় দেখিয়ে লাভ নেই। হ্যাঁ ভাইয়া, আমরা কিন্তু ঝালের রানী। আচ্ছা, দেখা যাবে। বলেই অভ্র এমনভাবে কাঁচামরিচ, মরিচের গুঁড়া আর বিশেষ মশলা মেশালো যে পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছাত্র পর্যন্ত নাক টানতে লাগলো। একজন ছাত্র বলল, ভাই, এটা ফুচকা নাকি আগুন? খেলে বুঝবেন। এই নিন আপনাদের স্পেশাল ঝাল ফুচকা। এই তো চাই। শুরু করা যাক। দুজনেই প্রথম ফুচকাটা মুখে দিল। প্রথম কয়েক সেকেন্ড সব ঠিক ছিল, তারপর আমার উফ, এ কি! দুজনের চোখ লাল হয়ে গেল। নীলার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তানিয়া মুখে বাতাস করতে লাগলো। পানি পানি পানি! জিহ্বা জ্বলছে। কি হলো ম্যাডাম? ঝাল তো কমই দিয়েছি। কম? ভাইয়া আপনি মানুষ তো। অবশ্যই মানুষ, তবে আপনারাই তো বলেছিলেন এমন ঝাল দিতে যেন চোখ দিয়ে পানি বের হয়। আফুরা তো সত্যি সত্যিই কাঁদতে শুরু করেছে। এতক্ষণ বড় বড় কথা বলছিল। ঠান্ডা পানি কোথায়? তানিয়াও তার পেছনে ছুটলো। কয়েক মিনিট পর দুজন ফিরে এলো। মুখ দুটো একদম লাল। অব্র তাদের দেখে হাসি চেপে রাখার চেষ্টা করছে। আপনি ইচ্ছে করে করেছেন। না ম্যাডাম, আমি তো শুধু অর্ডার অনুযায়ী বানিয়েছি। আপনার বিরুদ্ধে কেস করা উচিত। অভিযোগ গ্রহণ করা হলো। চারপাশের সবাই আবার হেসে উঠল। এরপর আশ্চর্যের বিষয় হলো, এই ঘটনা পুরো ভার্সিটিতে ছড়িয়ে গেল। কিছুক্ষণ পর কয়েকজন ছেলে এসে দাঁড়ালো। ভাই, ওই জাল ফুচকা দেন তো। নিশ্চিত? অবশ্যই। অব্র বানিয়ে দিল। তারা খাওয়ার 2 মিনিট পর একই অবস্থা। একজন লাফাতে লাফাতে বলল, বাইরে মুখে আগুন লেগে গেছে। আরেকজন সোজা জুসের দোকানের দিকে দৌড় দিল। এই দৃশ্য দেখে আশেপাশে হাসির রোল পড়ে গেল। ফলাফল হলো, অব্রর ফুচকার দোকানের সামনে বিশাল ভিড় জমে গেল। সবাই সে বিখ্যাত ঝাল ফুচকা ট্রাই করতে চায়। একজন ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিল। কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটা ভার্সিটির বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ল। ঝাল ফুচকা চ্যালেঞ্জ নামও দিয়ে দিল কেউ একজন। অব্র শুধু শান্তভাবে ফুচকা বানিয়ে যাচ্ছে, মুখে সবসময় হালকা হাসি। এদিকে নীলা দূরে দাঁড়িয়ে অব্রকে দেখছে। ছেলেটার মধ্যে কেমন যেন একটা আলাদা ব্যাপার আছে। সাধারণ একজন ফুচকাওয়ালার মতো লাগে না। কথাবার্তা, আত্মবিশ্বাস, আচরণ সবকিছুই একটু অন্যরকম। কি দেখছিস? কিছু না। মিথ্যা বলিস না, অনেকক্ষণ ধরে এই ফুচকাওয়ালার দিকেই তাকিয়ে আছিস। আরে না, আমি শুধু ভাবছি এই ছেলেটা এত শান্ত কেন? শান্ত না, চালাক হতে পারে। ঠিক তখনই একটি কালো রঙের দামি গাড়ি ভার্সিটির বাইরে এসে থামলো। গাড়িটা দেখে অনেকেই অবাক হয়ে তাকালো। এত বিলাসবহুল গাড়ি সচরাচর এখানে আসে না। গাড়ি থেকে কালো স্যুট পরা একজন মধ্যবয়সী লোক নামলো। লোকটি চারদিকে তাকিয়ে সরাসরি অব্রর দিকে এগিয়ে এলো। অব্র তাকে দেখেই মুখ গম্ভীর করে ফেললো। লোকটি নিচু স্বরে বলল, স্যার, আপনার বাবা খুব রেগে আছেন। আমি বলেছিলাম এখানে আসতে না। জরুরি মিটিং আছে। আমি পরে আসব। কিন্তু স্যার। অব্র চোখের ইশারে তাকে থামিয়ে দিল। আর কথা বললে খবর করে দিবে সে। এখন না। লোকটি আর কিছু না বলে চলে গেল। দূর থেকে পুরো ঘটনাটা দেখলো নীলা। তানিয়া, দেখেছিস ওই কি? লোকটা ফুচকাওয়ালাকে স্যার বলে ডাকলো? কি? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। তাহলে ব্যাপারটা কি? নীলা আবার অব্রর দিকে তাকালো। ছেলেটা তখনও স্বাভাবিকভাবে ফুচকা বিক্রি করছে, যেন কিছুই হয়নি। কিন্তু নীলার মনে কৌতূহল জন্মে গেছে। একজন সাধারণ ফুচকাওয়ালাকে কেউ স্যার বলে রাখবে কেন? আর ওই দামি গাড়ির লোকটাই বা কে? অব্র আসলে কে? নীলা জানে না। কিন্তু আজকের পর থেকে এই রহস্যময় ফুচকাওয়ালাকে নিয়ে
তার আগ্রহ দিন দিন বাড়তেই থাকবে। দামি গাড়িটা চলে যাওয়ার পরও নীলা বারবার অব্রর দিকে তাকিয়ে আছে। কি যেন একটা রহস্য আছে ছেলেটার মধ্যে। একজন সাধারণ ফুচকাওয়ালার সামনে এত বড় গাড়ি আসবে কেন? আর লোকটা তাকে স্যার বলেই বা ডাকলো কেন? নীলা আর কৌতূহল চেপে রাখতে পারলো না। সোজা ফুচকার স্টলের সামনে গিয়ে দাঁড়ালো। অব্র তখন একজন কাস্টমারের জন্য ফুচকা বানাচ্ছে। এই যে মিস্টার ফুচকাওয়ালা, জি ম্যাডাম। একটু কথা ছিল। ফুচকা খেতে হলে লাইনে দাঁড়ান। ফুচকা খেতে আসেনি। তাহলে? আপনাকে স্যার বললো কেন? অব্র হাত থামিয়ে নীলার দিকে তাকালো। তারপর এমনভাবে হেসে ফেললো যেন খুব মজার কিছু শুনেছে। স্যার? হ্যাঁ স্যার। আরে ম্যাডাম, আপনি ভুল শুনেছেন। আমি নিজের কানে শুনেছি। স্যার না, ছেলে বলেছে। মিথ্যা বলছেন। বিশ্বাস না হলে কি করব? আমি পরিষ্কার শুনেছি। আচ্ছা বলেন তো, আমার মতো একটা ফুচকাওয়ালাকে কে স্যার বলবে? নীলা চুপ করে গেল। কথাটা অবশ্য ঠিক। একজন ফুচকাওয়ালাকে কেন স্যার বলা হবে? অব্র আবার ফুচকা বানাতে বানাতে বলল, আসলে ওনাদের বাড়ির মেয়েটা আমার বানানো ফুচকা খুব পছন্দ করে, তারপর? তাই বিকেলে যেতে বলল। শুধু এজন্য এত দামি গাড়ি? বড়লোকদের শখ আহ্লাদ তো একটু আলাদা হয়। তাই নাকি? জি ম্যাডাম। নীলা সন্দেহ ভরা চোখে তাকিয়ে রইল, কিন্তু অব্রের মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক তখনই কয়েকজন ছাত্র দৌড়ে এলো। ভাই, ওই ঝাল ফুচকা আছে? আছে। 5 প্লেট দেন। পরে কাঁদবেন না যেন। আমরা ভয় পাই না। আচ্ছা। পানি পানি, বাইরে জিভ পুড়ে গেল। মানুষ অন্যের ভুল দেখে শিক্ষা নেয়, তোমরা অন্যের ভুল দেখে চ্যালেঞ্জ নাও। ভাই, আপনার ব্যবসা খুব চলবে। আলহামদুলিল্লাহ। এরই মধ্যে আরো অনেক কাস্টমার চলে এলো। একজন ছাত্রী বলল, ভাইয়া, টক একটু বেশি দিবেন। আমার জাল কম। আমার ঝাল বেশি। অব্র একা একা সবার অর্ডার সামলাচ্ছে, কিন্তু তার মুখে বিরক্তির কোনো চিহ্ন নেই। সবাইকে হাসি মুখে উত্তর দিচ্ছে। নীলা সেটা খেয়াল করলো। কি দেখছিস? ছেলেটা অদ্ভুত। কেন? এত ভিড়, এত কাজ, তারপরও একবারও রাখছে না। টাকা পেলেই মানুষ রাগে না। জানি না। ঠিক তখনই এক ছোট্ট ছেলে এসে দাঁড়ালো। বয়স 10-11 হবে। ছেলেটার জামা ময়লা, মুখ শুকনো। সে চুপচাপ ফুচকার দিকে তাকিয়ে আছে। অব্র সেটা দেখে ডাক দিল, এই যে ছোট ভাই, জি। ফুচকা খাবে? আপনার কাছে টাকা নেই? কে টাকা চেয়েছে? তাহলে বসো, আমি খাওয়াচ্ছি। ছেলেটা অবাক হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে অব্র একটা প্লেট ভর্তি ফুচকা বানিয়ে দিল। ছেলেটা আনন্দে খেতে লাগলো। নীলা পুরো দৃশ্যটা দেখছিল। তানিয়াও দেখলো। ছেলেটা তো ভালোই। হুম। তোর সন্দেহ কমলো? না, বরং বাড়লো। আবার কেন? জানি না, কিন্তু ওর মধ্যে সাধারণ মানুষের মতো কিছু নেই। একটা অদ্ভুত ব্যাপার আছে। এদিকে অব্র ব্যস্তভাবে কাজ করছে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। অব্র ফোন বের করে দেখলো স্ক্রিনে একটা নাম ভেসে উঠেছে, বাবা। অব্র দ্রুত ফোন সাইলেন্ট করে পকেটে রেখে দিল। নীলা সেটা দেখে ফেললো। কি হলো? ওর বাবা ফোন করেছে। তো? জানি না, কিন্তু কেন যেন মনে হচ্ছে ছেলেটা যা দেখায় আসলে তা না। অব্র দূরে তাকিয়ে হালকা দীর্ঘশ্বাস ফেললো। তারপর আবার আগের মতো হাসি মুখে ফুচকা বানাতে শুরু করলো। কেউ জানে না এই সাধারণ পোশাক পরা ফুচকাওয়ালার পরিচয় কি। কেউ জানে না ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটার বাবার নাম শুনলে দেশের বড় বড় ব্যবসায়ীরাও সম্মান করে উঠে দাঁড়ায়। আর সবচেয়ে বড় কথা, কেউ জানে না নীলার সাথে তার এই ঝগড়া আর খুনসুটি একদিন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের শুরু হতে চলেছে। দুপুরে ক্লাস চলছে। ক্লাসরুমে স্যার বোর্ডে একের পর এক টপিক বুঝিয়ে যাচ্ছেন, কিন্তু ক্লাসের অর্ধেক শিক্ষার্থীরই মনোযোগ অন্যদিকে। কেউ ফোন দেখছে, কেউ গল্প করছে। আর একেবারে পেছনের বেঞ্চে বসে আছে নীলা আর তানিয়া। তানিয়া বই খুলে রেখেছে ঠিকই, কিন্তু চোখে মুখে অন্য চিন্তা। হঠাৎ সে নীলার কানে কানে বলল, আচ্ছা নীলা, কি? জীবনে এমন হ্যান্ডসাম ফুচকাওয়ালা দেখেছিস? তুই ফুচকা খেতে গেছিস নাকি চেহারা দেখতে গেছিস? দুটোই। নির্লজ্জ। আরে সত্যি বলছি, ছেলেটার চেহারা দেখেছিস? না, মিথ্যা বলিস না। আমি মানুষের চেহারা দেখি না। হ্যাঁ, তুই তো ফেরেশতা, কিছুই দেখিস না। চুপ কর, শুন।
আচ্ছা সত্যি করে বল, ছেলেটা সুন্দর না? সুন্দর হোক আর অসুন্দর হোক আমার কি? আমার তো মনে হয় সিনেমার হিরোদেরও হার মানাবে। তোর মাথা খারাপ। তুই খেয়াল করিসনি ওর চোখ দুটো কেমন? না। ওর হাসিটা? না দেখিনি। ওর চুল? না বললাম তো। ওর আর একটা কথা বললে বই দিয়ে মারবো। তানিয়া হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা। ঠিক তখনই স্যার তাদের দিকে তাকালেন। পেছনে এত কথা কিসের? কিছু না স্যার। তাহলে হাসাহাসি কেন? স্যার, বের হয়ে যাও স্যার সরি। এখনই। তানিয়া মুখ কালো করে ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে গেল। যাওয়ার আগে নীলার দিকে এমনভাবে তাকালো যেন সব দোষ তার। নীলা মাথা নিচু করে হাসি চেপে রাখলো। ক্লাস শেষ হওয়ার পর করিডোর দিয়ে হাঁটছে নীলা আর তানিয়া। তানিয়া এখনো রাগ করে আছে। সব তোর জন্য হয়েছে। আমার জন্য কেন? তুই আমাকে হাসালি। আমি? হ্যাঁ। উল্টো আমাকেই দোষ দিচ্ছিস? অবশ্যই। আজব। চল ফুচকা খাই। আবার? হ্যাঁ। আমার মনে হয় তুই ফুচকা না ফুচকাওয়ালার জন্য যাচ্ছিস। ধরা পড়ে গেলাম নাকি? নীলা চোখ ঘুরিয়ে হাঁটতে লাগলো। ভার্সিটির গেটের সামনে আজ আরো বেশি ভিড়। অব্রর ফুচকার দোকানের সামনে লম্বা লাইন। অনেকে দাঁড়িয়ে গল্প করছে, অনেকে ছবি তুলছে, অনেকে ভিডিও করছে। একজন বলছে, ভাই এই ফুচকাওয়ালা এখন সেলিব্রিটি। গতকাল থেকে পুরো ভার্সিটিতে ওর কথাই শুনছি। দেখেছিস কি জনপ্রিয়তা কাকে বলে? হুম। তারা সামনে এগিয়ে গেল। অব্র তখন ব্যস্ত। একসাথে 10 জনের অর্ডার নিচ্ছে, তবুও নীলাদের দেখেই হাসলো। ও, ঝাল ফুচকার ভিকটিমরা এসেছে। আমরা ভিকটিম না। তাহলে আমরা প্রতিশোধ নিতে এসেছি। শুভ কামনা রইল। ঝাল কম দিবেন। ভয় পেয়েছেন? না। তাহলে তখন প্রায় মরেই গেছিলাম। এত নাটক ভালো না। আপনি খুব বেশি কথা বলেন। আপনি কম বলেন। পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছাত্রছাত্রী হাসতে লাগলো। একজন বলল, ভাইয়া আর আফুর ঝগড়া দেখতেও মজা লাগে। চুপ। অব্র মুচকি হেসে ফুচকা বানাতে লাগলো। কিছুক্ষণ পর 2 প্লেট ফুচকা এগিয়ে দিল। আজ ঝাল তুলনামূলক কম। তানিয়া খেতে খেতে বলল, একটা কথা বলি। বলুন। আপনি ফুচকা বিক্রি করেন কেন? প্রশ্নটা শুনে আশেপাশের কয়েকজনও তাকালো। অব্র কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, কারণ আমার ভালো লাগে। শুধু এই জন্য? হ্যাঁ। মিথ্যা। কেন? আপনার কথা শুনে মনে হয় না আপনি সাধারণ মানুষ। আমি খুব সাধারণ। মোটেও না। তাহলে কি? জানি না, কিন্তু কিছু একটা লুকাচ্ছেন। সবাই কিছু না কিছু লুকায়। আপনি অনেক বেশি লুকান। অব্র কিছু বলল না, শুধু রহস্যময় একটা হাসি দিল। সেই হাসিটা দেখে নীলার ভ্রু কুঁচকে গেল, আর তানিয়ার মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। কারণ সে স্পষ্ট বুঝতে পারছে নীলা যতই অস্বীকার করুক, এই রহস্যময় ফুচকাওয়ালাকে নিয়ে তার কৌতূহল দিন দিন বেড়েই চলেছে। আর অব্রও যেন ইচ্ছে করেই সেই রহস্যটা আরো গভীর করে তুলছে। সন্ধ্যা হয়ে গেছে। ভার্সিটির সামনে সারাদিন ফুচকা বিক্রি করার পর অব্র নিজের স্টল গুছিয়ে নিল। চারপাশে তখন হালকা অন্ধকার নেমে এসেছে। অন্যান্য দোকানদাররাও একে একে চলে যাচ্ছে। অব্র নিজের গামছা দিয়ে হাত মুছে একটা দীর্ঘশ্বাস ফেলল। আজও দিনটা খারাপ যায়নি। অনেক ছাত্রছাত্রী এসেছে, অনেকের সাথে মজা হয়েছে। বিশেষ করে নীলা আর তানিয়ার সাথে ঝগড়াগুলো, সেগুলো মনে পড়তেই অজান্তেই তার ঠোঁটে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি দিকে এগিয়ে গেল। গাড়িটা সাধারণ মানুষের চোখে সাধারণ মনে হলেও আসলে অত্যন্ত দামি। ড্রাইভার দ্রুত নেমে দরজা খুলে দিল। স্যার, বাসায় চলুন। ড্রাইভার মাথা নেড়ে গাড়ি চালাতে শুরু করলো। প্রায় 40 মিনিট পর শহরের অভিজাত এলাকায় বিশাল এক প্রাসাদ সদৃশ বাড়ির সামনে গাড়ি এসে থামল। বাড়িটা দেখে যে কেউ অবাক হয়ে যাবে। বিশাল গেট, চারপাশে কড়া নিরাপত্তা, সামনে সুন্দর বাগান, ঝর্ণা, দামি গাড়ির সারি। অব্র গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতে একজন কাজের লোক বলল, ছোট স্যার এসে গেছেন। মুহূর্তের মধ্যেই ড্রয়িং রুম থেকে একজন মহিলা বের হয়ে এলেন। তিনি আর কেউ নন, অব্রর মা আয়েশা রহমান। ছেলেকে দেখেই তিনি কপালে হাত দিলেন। ইয়া আল্লাহ! কি হলো মা? বাবা, সারাদিন কি করিস বলতো? কাজ করি।
কাজ করিস, এই অবস্থাকে তুই কাজ বলছিস? আয়েশা ছেলের শার্টের দিকে তাকালেন। জামাই ফুচকার মশলার দাগ, হাতে তেঁতুলের পানি শুকিয়ে আছে, চুল এলোমেলো, মুখেও ক্লান্তির ছাপ। চেহারার কি হাল করেছিস? তোর দিকে তাকালে মনে হচ্ছে সারাদিন যুদ্ধ করে এসেছিস। মা, আমার ভালো লাগে কি ভালো লাগে? এই জীবন। তুই একটা আজব ছেলে। জানি। ছোটবেলা থেকেই পাগল ছিলি, এখনো পাগলেই আছিস। পাগলামিরও একটা সীমা আছে। অব্র মাথা তুলে তাকালো। সিঁড়ি দিয়ে নিচে নামছেন তার বাবা, দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আরহাম রহমান। কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন এবং অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ। তার এক কথায় কোটি কোটি টাকার সিদ্ধান্ত হয়, আর সেই মানুষটাই এখন ছেলের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছেন। বিজনেস বাদ দিয়ে কি শুরু করেছো তুমি? বিজনেস তো করি। এটাকে তুমি বিজনেস বলো? অবশ্যই। ফুচকা বিক্রি করাকে লাভ হচ্ছে, কাস্টমার বাড়ছে, ব্র্যান্ড ভ্যালুও তৈরি হচ্ছে। বিজনেসের সব নিয়মিত আছে। আরমান রহমান রুকুচকে তাকালেন। আয়েশা মুখ চাপা দিয়ে হাসছেন, কারণ তিনি জানেন বাবা ছেলের এই তর্ক প্রতিদিনের ঘটনা। আমি সিরিয়াস। আমিও। তুমি জানো আগামী মাসে নতুন প্রজেক্ট লঞ্চ হবে? জানি। বিদেশি ইনভেস্টর আসবে। জানি তো। বোর্ড মিটিং আছে। জানি বাবা। তাহলে? তাহলে কি? এসব বাদ দিয়ে মন দিয়ে কাজ করো। তুমি জানো তোমার উপর কত দায়িত্ব? বাবা, একটা প্রশ্ন করি। বলো। একজন ব্যবসায়ীর সবচেয়ে বড় সম্পদ কি? অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা আসে কোথা থেকে? এয়ার কন্ডিশনড অফিসে বসে শুধু রিপোর্ট দেখে ব্যবসা শেখা যায় না, মানুষকে জানতে হয়, কাস্টমারকে জানতে হয়, তাদের মন বুঝতে হয়, তাদের চাহিদা বুঝতে হয়। আমি সেটাই করছি। আরমান রহমান কয়েক সেকেন্ড ছেলের দিকে তাকিয়ে রইলেন। আয়েশার মুখে তখন গর্বের হাসি। অব্র আবার বলল, বাবা, আপনি জানেন আজ আমি কত ধরনের মানুষের সাথে কথা বলেছি, কত ধরনের আচরণ দেখেছি, কত ধরনের কাস্টমার সামলিয়েছি। এই অভিজ্ঞতা কোনো বিজনেস স্কুল আমাকে শেখাতে পারবে না। আরমান রহমান ধীরে ধীরে সোফায় বসলেন। রাগটা যেন কিছুটা কমে এসেছে। দেখেছো, আমি না বলেছিলাম ছেলেটার মাথায় কিছু না কিছু আছে। মাথায় আছে বলেই তো চিন্তা হয়। চিন্তা করবেন না, কোম্পানি পালিয়ে যাচ্ছে না। কিন্তু তুমি মাঝে মাঝে এমন কাজ করো যে মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে। এত সহজে কিছু হবে না। ঠিক বলেছো, আমার ছেলে শক্তপোক্ত। আরমান রহমান মাথা নেড়ে হালকা হাসলেন, যদিও মুখে রাগ দেখাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি ছেলেকে নিয়ে গর্বিত। কারণ তিনি জানেন অব্র অন্যরকম। শুধু বাবার তৈরি সাম্রাজ্য ভোগ করার জন্য সে জন্মায়নি, নিজের পথ নিজেই তৈরি করতে চায়। ঠিক তখনই একজন কর্মচারী এসে বলল, স্যার, আগামীকালের মিটিংয়ের ফাইল প্রস্তুত। আরমান রহমান মাথা নেড়ে ফাইল নিলেন, তারপর অব্রর দিকে তাকিয়ে বললেন, কাল সকাল 10টায় অফিসে আসবে। চেষ্টা করব। চেষ্টা না, আসবে। ঠিক আছে। আর ফুচকা? সেটাও চলবে। আরমান রহমান কপালে হাত দিলেন, আর আয়েশা জোরে হেসে উঠলেন। বাবা ছেলের এই কথোপকথনের মাঝেও কেউ বুঝতে পারল না অব্রর মাথায় এখন অন্য চিন্তা ঘুরছে। এক জেদি মেয়ের কথা, যে বারবার তাকে প্রশ্ন করে, সন্দেহ করে, আর তার রহস্য জানার চেষ্টা করে। নীলার কথা মনে হতেই অব্রর ঠোঁটের কোণে আবারও হালকা হাসি ফুটে উঠল। আর সেই হাসিটা আয়েশা রহমানের চোখ এড়ালো না। পরদিন সকাল। রহমান ভিলার পরিবেশটা অন্যদিনের তুলনায় অনেক বেশি ব্যস্ত। কাজের লোকেরা এদিক ওদিক ছুটছে, ডাইনিং টেবিলে নাস্তা সাজানো হচ্ছে, বাড়ির সামনে একের পর এক গাড়ি এসে থামছে। কারণ আজ রহমান গ্রুপের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। কয়েকটি বিদেশি কোম্পানির প্রতিনিধি আসবে, নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা হবে। কোটি কোটি টাকার চুক্তি হতে পারে আজ। ডাইনিং টেবিলে বসে খবরের কাগজ পড়ছেন আরমান রহমান। আয়েশা রহমান নাস্তা পরিবেশন করছেন। অব্র নিচে নেমে এলো, আজও তার মুখে সেই স্বাভাবিক হাসি। আয় বাবা, নাস্তা কর। আসছি মা। সে চেয়ার টেনে বসতেই আরমান রহমান কাগজ ভাঁজ করে তার দিকে তাকালেন। আজকের কথা মনে আছে তো? কোনটা? আবার কোনটা?
আচ্ছা আচ্ছা, বিদেশি বায়ারদের কথা বলছেন? হ্যাঁ, মনে আছে। কয়েকটা বিদেশি কোম্পানির থেকে বায়ার আসবে, ভালো করে হ্যান্ডেল করবে। কোনো সমস্যা নেই বাবা, সব ঠিক হবে। আমি চাই না কোনো ভুল হোক। হবে না? ওরা খুব বড় বড় কোম্পানির প্রতিনিধি। আমি জানি। শুধু ইংরেজিতে 2-4টা কথা বললেই হয় না, ওদের প্রয়োজন বুঝতে হবে। সেটা আপনি আমাকে শেখাচ্ছেন? আরমান রহমান কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর হালকা হেসে ফেললেন। মাঝে মাঝে ভুলে যাই তুই আমার ছেলে। এটা আবার কেমন কথা? কারণ তোমাদের দুজনের জেদ একরকম। সেটা তো ভালো। না, একদম ভালো না। বাপ ছেলে যখন একসাথে তর্ক শুরু করো তখন পুরো বাড়ি মাথায় ওঠে। আমি বের হচ্ছি। দুপুরে খাওয়া ঠিক মতো করিস? জি মা। আর অফিসে গিয়ে দুষ্টুমি করবে না। আমি আবার দুষ্টুমি করি নাকি? তুমি কি করো সেটা আমিও জানি না। অব্র হেসে বেরিয়ে গেল। নিজের রুমে ঢুকে আলমারি খুলল। সেখানে সারি সারি দামি স্যুট ঝুলছে, বিশ্বখ্যাত ব্র্যান্ডের পোশাক। কিন্তু সেগুলোর দিকে তাকিয়েও সে একটা সাধারণ কালো শার্ট বের করলো। তারপর ড্রয়ার থেকে একটা কালো মাস্ক নিল, মুখে পরে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে মুচকে হাসলো। আজকের দিনটা মজার হবে। তারপর গাড়ির চাবি হাতে নিয়ে বেরিয়ে গেল। 1 ঘন্টা পর শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা রহমান গ্রুপের হেড অফিস, 50 তলা বিশাল ভবন। সামনের গ্লাসের দেয়ালে সূর্যের আলো ঝলমল করছে। গেটের সামনে নিরাপত্তা রক্ষীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। অব্রর গাড়ি ঢুকতেই সবাই সম্মানের সাথে সালাম দিল। আসসালামু আলাইকুম ছোট স্যার। ওয়ালাইকুম আসসালাম। সে গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলো। রিসেপশনের সবাই উঠে দাঁড়ালো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মুখে মাস্ক থাকলেও তার উপস্থিতিতেই চারপাশে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেল। অনেক নতুন কর্মচারী তাকে আগে দেখেনি। তারা ফিসফিস করে কথা বলতে লাগলো। হ্যাঁ, বয়স কম হলেও ব্রেইন ভয়ঙ্কর। গত বছর 3টা বড় ডিল উনিই ফাইনাল করেছিলেন। অব্র এসব শুনেও না শোনার ভান করে লিফটে উঠে গেল। সরাসরি টপ ফ্লোরে বিশাল কনফারেন্স রুম। ভেতরে ইতোমধ্যে কয়েকজন সিনিয়র কর্মকর্তা বসে আছেন। অব্র ঢুকতেই সবাই উঠে দাঁড়ালো। গুড মর্নিং স্যার। বসুন। সে টেবিলের সামনে গিয়ে ফাইলগুলো দেখতে লাগলো। একের পর এক তথ্য যাচাই করছে, সংখ্যা, রিপোর্ট, বাজার বিশ্লেষণ। তার চোখের সামনে যেন সবকিছু মুহূর্তেই পরিষ্কার হয়ে যাচ্ছে। একজন কর্মকর্তা অবাক হয়ে বললেন, স্যার আপনি কি পুরো রিপোর্টটা পড়ে ফেলেছেন? হ্যাঁ। কিন্তু এটা তো পুরো 200 পৃষ্ঠা। সমস্যা কোথায়? লোকটা আর কিছু বলল না। সকাল 10:30টার দিকে বিদেশি বায়াররা এসে পৌঁছালো। 3টি বড় কোম্পানির প্রতিনিধি, সবার পরনে ফর্মাল স্যুট, মুখে আত্মবিশ্বাস। প্রথমে তারা আরমান রহমানের সাথে দেখা করলো। তারপর কনফারেন্স রুমে বসলো। আলোচনা শুরু হলো। প্রথম আধ ঘন্টা সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু এরপর একজন বিদেশি প্রতিনিধি এমন কিছু শর্ত দিলেন যা কোম্পানির জন্য ক্ষতিকর হতে পারে। অনেকেই চুপ হয়ে গেল, কি উত্তর দেবে বুঝতে পারছে না। অব্র তখন শান্ত গলায় বলল, এক্সকিউজ মি। সবাই তার দিকে তাকালো। এরপর সে একের পর এক যুক্তি তুলে ধরতে শুরু করলো। সংখ্যা, বাজার বিশ্লেষণ, ভবিষ্যৎ সম্ভাবনা, ঝুঁকি, সবকিছু এমন নিখুঁতভাবে ব্যাখ্যা করলো যে বিদেশি প্রতিনিধিরা একে অপরের দিকে তাকাতে লাগলো। প্রায় 20 মিনিট আলোচনা চলল। শেষে একজন প্রতিনিধি হেসে বললেন, ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। আরমান রহমান চুপচাপ ছেলের দিকে তাকিয়ে আছেন। বাইরে থেকে তিনি কঠোর, কিন্তু ভেতরে ভেতরে গর্বে বুক ভরে গেছে। মিটিং শেষ হওয়ার পর বিদেশি প্রতিনিধিরা হাত মেলালো। We are looking forward to working together. সেম হিয়ার। ডিল প্রায় নিশ্চিত। কোম্পানির কর্মকর্তাদের মুখে স্বস্তি। মিটিং শেষ হতেই সবাই প্রশংসা করতে লাগলো, কিন্তু অব্র যেন এসবের কিছুই মনে করছে না। সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। নিচের ব্যস্ত শহরের দিকে তাকিয়ে রইল। তার মাথায় তখন অন্য চিন্তা। আজ বিকেলে আবার ভার্সিটির সামনে যেতে হবে, ফুচকার স্টল খুলতে হবে, আর সম্ভবত সেই ঝগড়াটি মেয়েটার সাথেও আবার দেখা হবে। নীলার কথা মনে পড়তেই অব্রর চোখে দুষ্টু হাসি ফুটে উঠল। দূর থেকে সেটা দেখে আরমান রহমান ভ্রুকুচকে বললেন, এখন আবার কিসের হাসি? কিছু না বাবা। তোমার এই কিচ্ছু না কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর। অব্র শুধু মুচকি হেসে রইল, কারণ সে জানে আজকের দিন এখনো অনেক বাকি। সকাল থেকে রহমান গ্রুপের অফিসে ব্যস্ত সময় কাটিয়েছে অব্র।
বিদেশি বায়ারদের সাথে মিটিং, নতুন প্রজেক্টের আলোচনা, বিভিন্ন ডকুমেন্টস যাচাই, সব মিলিয়ে সময় কেটে গেছে চোখের পলকে। দুপুর 1টা বাজতেই সে নিজের কেবিনে ঢুকলো। একজন ম্যানেজার ফাইল নিয়ে দাঁড়িয়েছিল। স্যার, বিকেলের মিটিংয়ের কাগজগুলো দেখে দিলে ভালো হয়। সন্ধ্যায় দেখব। কিন্তু স্যার, কোনো সমস্যা হবে না। ম্যানেজার মাথা নেড়ে চলে গেল। ঠিক তখনই আরমান রহমান কেবিনে ঢুকলেন। কোথায় যাচ্ছ? একটু বাইরে। আবার সেই ফুচকার দোকানে? হ্যাঁ। কোটি টাকার মিটিং শেষ করে তুমি ফুচকা বিক্রি করতে যাও? মানুষকে বুঝতে হলে মানুষের মধ্যে থাকতে হয় বাবা। একদিন আমাকে পাগল করে দিবি। আপনি তো অনেক আগেই অভ্যস্ত হয়ে গেছেন। আরমানও না হেসে পারলেন না। 1 ঘন্টা পর ভার্সিটির সামনের পরিচিত জায়গা। অব্র নিজের ছোট্ট স্টলটা গুছিয়ে দাঁড় করাচ্ছে। আজ একটু দেরি হয়ে গেছে। সাধারণত সে 12টার মধ্যেই চলে আসে, কিন্তু আজ অফিসের কাজের কারণে সময় লেগে গেছে। স্টল ঠিকমতো সাজানো শেষ হতেই পরিচিত একটা গলা ভেসে এলো। কি ভাই, আজ এত দেরি? অব্র ঘুরে তাকিয়ে হাসলো। তানিম আর তার কয়েকজন বন্ধু দাঁড়িয়ে আছে। কাজ ছিল। কিসের কাজ? পৃথিবী বাঁচানোর কাজ। ধুর, সিরিয়াসলি বলছি। সিরিয়াসলি বললাম। আপনি একটা আজব মানুষ। সেটা নতুন কিছু না। আচ্ছা, বাদ দেন। আগে 5 প্লেট ফুচকা দেন। ঝাল কতটুকু? মাঝারি। আমারটা জাল বেশি। আমারটা টক বেশি। একসাথে 10 জনের 10 রকমের চাহিদা। আল্লাহ আমাকে ধৈর্য দাও। নাটক কম করে ফুচকা বানান। টাকা আগে। বিশ্বাস করেন না? ছাত্রদের বিশ্বাস করতে নেই। অপমান। চারপাশে হাসির রোল পড়ে গেল। অব্র দ্রুত ফুচকা বানাতে শুরু করলো। তার হাতের গতি এত দ্রুত যে নতুন কেউ দেখলে অবাক হয়ে যাবে। কয়েক মিনিটের মধ্যেই 5 প্লেট তৈরি। তানিম প্রথম ফুচকাটা মুখে দিয়েই চোখ বড় বড় করলো। ভাই, কি হলো? আজকে তো একদম পারফেক্ট হয়েছে। আমি যা বানাই সব পারফেক্ট হয়। আত্মবিশ্বাস দেখেন। সত্যি কথা বললে আত্মবিশ্বাস লাগে না। এদিকে ভার্সিটির ভেতরে ক্লাস শেষ হয়েছে। নীলা আর তানিয়া করিডোর দিয়ে হাঁটছে। চল। কোথায়? কোথায় আবার? ফুচকা খেতে। তোর জীবনের একমাত্র কাজ এটা? না, আরেকটা কাজও আছে। কি? ফুচকাওয়ালাকে দেখা। তোর কোনো চিকিৎসা দরকার? আমি ঠিক আছি, তুই বরং নিজের খবর রাখ। মানে? তুইও তো রোজ রোজ ওখানে যাস। ফুচকা খেতে যাই। আমিও। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। কিছুক্ষণ পর তারা গেটের সামনে পৌঁছালো। দূর থেকেই দেখতে পেল অব্র স্টলের সামনে ভিড়। অব্র ব্যস্তভাবে ফুচকা বানাচ্ছে। কখনো কারোর সাথে মজা করছে, কখনো হাসছে, কখনো আবার কাস্টমারের সাথে তর্ক করছে। নীলা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দেখলো। তানিয়া সেটা খেয়াল করলো। কি দেখছিস? কিছু না। আবার মিথ্যা। আরে নীলা, হাই। আজকে অনেক দেরি হয়েছে। কার? তোমাদের প্রিয় ফুচকাওয়ালা। আমার কোনো ফ্যান ক্লাব খোলা হয়নি। হয়ে গেছে? আমাকে না জানিয়েই? হ্যাঁ। আজ কি দিব? 2 প্লেট। ঝাল? মাঝারি। ওহ, সাহস কমে গেছে দেখছি। আপনার ঝাল খেয়ে একদিন হসপিটালে যেতে হবে। তাহলে আমি দেখতে যাব। ভাই, কথাটা কিন্তু সন্দেহজনক। চারপাশে আবারও হাসির শব্দ উঠল। নীলা লজ্জা আর রাগে একসাথে বলল, চুপ। অব্র মুখ নিচু করে হাসতে লাগলো। কিন্তু কেউ খেয়াল করলো না দূরে রাস্তার ওপাশে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ভিতরে বসা একজন লোক অনেকক্ষণ ধরে অব্রকে লক্ষ্য করছে। লোকটার মুখে অদ্ভুত কৌতূহল। সে ধীরে ধীরে ফোন বের করে কারো নম্বরে কল করলো। স্যার, স্যার খবরটা সত্যি। ছোট স্যার সত্যি এখানে আছেন, আর তিনি ফুচকা বিক্রি করছেন। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ভেসে এলো ঠান্ডা একটা কণ্ঠস্বর। নজর রাখো, আমি নিজে বিষয়টা দেখতে চাই। লোকটা ফোন কেটে দিল। আর দূরে দাঁড়িয়ে থাকা অব্র তখনও কিছুই জানে না। সে ব্যস্ত নিজের কাস্টমারদের নিয়ে। কিন্তু খুব শিগগিরই তার শান্ত জীবনে নতুন এক ঝড় আসতে চলেছে। নীলা বাসায় ফিরে এসেছে। আজকে সারাদিন ভার্সিটিতে বেশ ভালোই কেটেছে। ক্লাস, বন্ধুদের সাথে আড্ডা, আর সেই রহস্যময় ফুচকাওয়ালার সাথে কথা। ফ্রেশ হয়ে নিজের রুমে বসে ফোন দেখছিল নীলা। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আসো। দরজা খুলে ভেতরে ঢুকলেন তার বাবা মাহির চৌধুরী, শহরের পরিচিত ব্যবসায়ীদের একজন। গম্ভীর মানুষ হলেও মেয়ের প্রতি তার ভালোবাসার কোনো কমতি নেই।
মাহির চৌধুরী এসে বিছানার পাশে বসলেন। নীলা অবাক হয়ে বলল, বাবা কিছু বলবে? মাহির চৌধুরী কিছুক্ষণ চুপ করে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, নীলা, আমি তোমার বিয়ে দিতে চাই। কথাটা শুনে নীলা যেন থমকে গেল। হাতে থাকা ফোনটা নামিয়ে বাবার দিকে তাকালো। কি? যা বললাম। বাবা আমি এখন বিয়ে করতে চাই না। কেন? কারণ আমি এখনো পড়াশোনা করছি। তুমি ভার্সিটিতে পড়ো, তোমার বয়সও কিন্তু কম হয়নি, যথেষ্ট ম্যাচিউর হয়েছ। আমার মতে এখনই বিয়ের পারফেক্ট সময়। হঠাৎ আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলে কেন? কারণ ভালো একটা ছেলে পেয়েছি। কি? আমার এক বিজনেস পার্টনারের ছেলে। ছেলেটা অনেক ভালো, ভদ্র, শিক্ষিত, দায়িত্বশীল, পরিবারও খুব ভালো। আমি এসব নিয়ে এখন ভাবতে চাই না বাবা। তুমি ভাবতে না চাইলেও ভাবতে হবে। কেন? কারণ তুমি এখন ছোট নেই, তোমার বয়স 18-র বেশি। আমি চাই না যুবতী মেয়েকে এভাবে ঘরে বসিয়ে রাখতে। আমি তোমার শত্রু নই মা, তোমার ভালো চাই বলেই বলছি। আমি বুঝি বাবা, কিন্তু বিয়ে একটা বড় সিদ্ধান্ত, এটা হুট করে নেওয়া যায় না। তাই তো সময় দিয়েই বলছি। তারপরও আমি প্রস্তুত না। মাহির চৌধুরী কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর হঠাৎ বললেন, তোমার যদি কাউকে পছন্দ থাকে তাহলে আমাকে বলতে পারো। কি? হ্যাঁ, তোমার যদি নিজের পছন্দের কেউ থাকে তাহলে সেটা আমাকে বলতে পারো। আমি আগে তোমার মতামত শুনবো। নীলা কিছু বলল না। আসলে তার জীবনে এমন কেউ নেই, কিন্তু কেন জানি না এই মুহূর্তে তার মাথায় একটা পরিচিত মুখ ভেসে উঠল। কালো টি শার্ট, মুখে দুষ্টু হাসি, ফুচকার স্টলের সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলে, অব্র। সাথে সাথেই নীলা মাথা ঝাঁকিয়ে চিন্তাটা সরিয়ে দিল। নীলা মনে মনে বলল, ধুর, আমি এসব কি ভাবছি? একজন ফুচকাওয়ালার কথা আমার মাথায় আসবে কেন? কি ভাবছো? কিছু না। নিশ্চিত? তাহলে সমস্যা কোথায়? কয়েকদিন পরে জানাচ্ছি তোমাকে। কতদিন? কিছুদিন। আচ্ছা, আমি তোমাকে সময় দিলাম, কিন্তু খুব বেশি না। ঠিক আছে। আর একটা কথা। কি? আমি কখনো তোমার উপর জোর করব না, কিন্তু তোমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি, এটা ভুলে যেও না। নীলার মনটা হঠাৎ নরম হয়ে গেল। সে উঠে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। জানি বাবা। মাহির মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর রুম থেকে বেরিয়ে গেলেন। বাবা চলে যাওয়ার পর নীলা আবার বিছানায় বসল, কিন্তু এবার তার মন অদ্ভুতভাবে অস্থির। ফোন হাতে নিয়েও কোনো কিছুতে মন বসছে না। বারবার বাবার কথাগুলো কানে বাজছে। ভালো একটা ছেলে পেয়েছি, বিয়ের জন্য পারফেক্ট সময়। যদি কাউকে পছন্দ থাকে বলতে পারো। নীলা বালিশে মাথা রেখে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। মাথার ভেতর হাজারটা চিন্তা। হঠাৎ আবারও অব্রর মুখটা মনে পড়ল। তার সেই রহস্যময়ী হাসি, তার কথাবার্তা, তার আত্মবিশ্বাস, তার অদ্ভুত আচরণ। নীলা বিরক্ত হয়ে উঠে বসল। উফ, আমি কেন বারবার ওই লোকটার কথা ভাবছি? সে তো একটা ফুচকাওয়ালা, আমি তাকে নিয়ে ভাববো কেন? নিজের মনকেই যেন প্রশ্ন করলো সে, কিন্তু কোনো উত্তর পেল না। জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে রাত নেমেছে, আকাশে চাঁদ জ্বলছে, আর অন্যদিকে শহরের আরেক প্রান্তে রহমান ভিলার বারান্দায় দাঁড়িয়ে আছে অব্র, হাতে কফির মগ, চোখে গভীর চিন্তা। সারাদিনের ঘটনা ভাবছে। হঠাৎ করেই নীলার রাগী মুখটা মনে পড়ল। মেয়েটা যখন রেগে যায় তখন কেমন করে চোখ বড় বড় করে তাকায়, কথা বলার সময় কেমন জেদ দেখায়। মনে পড়তেই অব্র অজান্তেই হেসে ফেলল। ঠিক তখনই পেছন থেকে আয়েশা রহমান বললেন, একা একা হাসছিস কেন? কিছু না মা। আমার ছেলে, আর কিছু না? সত্যি কিছু না। ঠিক আছে, যেদিন বলার মতো হবে সেদিন নিজেই বলবি। অব্র শুধু হেসে মাথা নেড়ে দিল, কিন্তু সে নিজেও জানে না এই গল্পটা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, সে জানেই না যে অন্যদিকে নীলার বাবা ইতোমধ্যেই মেয়ের বিয়ের কথা ভাবা শুরু করে দিয়েছেন। আর ভাগ্য এমন একটা খেলা খেলতে যাচ্ছে যা কেউ কল্পনাও করতে পারবে না। পরের দিন সকাল, ভার্সিটির ক্যাম্পাসে যথারীতি শিক্ষার্থীদের ভিড়। কেউ ক্লাসে যাচ্ছে, কেউ করিডোরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, কেউ আবার ক্যান্টিনে বসে চা খাচ্ছে। নীলা আজ একটু চুপচাপ। সাধারণত সে ভার্সিটিতে আসলেই তানিয়ার সাথে ঝগড়া খুনসুটি শুরু করে দেয়, কিন্তু আজ তার মন অন্যদিকে। সাধারণত বাবার কথাগুলো মাথায় ঘুরেছে। বিয়ে, ছেলে দেখা, বিজনেসম্যানের ছেলে, এইসব চিন্তা করতে করতে তার মেজাজই খারাপ হয়ে গেছে। ক্লাস শুরু হওয়ার এখনো কিছু সময় বাকি। নীলা আর তানিয়া
নিজেদের বেঞ্চে বসে আছে। তানিয়া খেয়াল করলো নীলা আজ অস্বাভাবিক শান্ত। কি ব্যাপার? কি তোর মুখ এমন শুকনো কেন? কিছু না। ধুর, তোর কিছু না মানে কিছু একটা হয়েছে। বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখছে। কি? আসতে বল। আরে এটা তো ব্রেকিং নিউজ। চিৎকার করিস না। আচ্ছা আচ্ছা, ছেলে কেমন? জানি না। মানে? আমি দেখিনি। তাহলে? বাবা শুধু বলেছে ছেলেটা বড় বিজনেসম্যানের ছেলে। ও, তাহলে তার সমস্যা নেই, বিয়ে করে নে। তোর মাথা ঠিক আছে? কেন? আমি এখন বিয়ে করতে চাই না। সমস্যা কি? সমস্যা হলো আমি এখনো পড়ছি, আমার অনেক স্বপ্ন আছে, অনেক কিছু করতে চাই। বিয়ে করলে কি সব শেষ হয়ে যাবে? না, তবুও আমি প্রস্তুত না। আচ্ছা সত্যি করে বল, তোর কি কাউকে পছন্দ? না। নিশ্চিত? হ্যাঁ। তাহলে সমস্যা কোথায়? বললাম তো এখন বিয়ে করতে চাই না। আমার তো মনে হয় তুই প্রেম করিস না বলে এই অবস্থা। মানে? প্রেম করলে বুঝতিস। ধুর, সত্যি বলছি, তোর জীবনে কোনো রোম্যান্স নেই, কোনো ড্রামা নেই, কোনো প্রেম নেই। আলহামদুলিল্লাহ। তুই একটা অদ্ভুত মেয়ে। ধন্যবাদ। আচ্ছা, যদি ওই ছেলেটা খুব হ্যান্ডসাম হয়? আমার কিছু যায় আসে না। যদি ভদ্র হয়? তাতেও না। যদি তোর সব কথা শোনে? তাতেও না। যদি কোটি কোটি টাকার মালিক হয়? তাতেও না। তাহলে তুই আসলে কি চাস? আমি চাই যে আমাকে বুঝবে, সম্মান করবে, আমার মতামতের মূল্য দিবে। বাহ, আজকে তো অনেক গভীর কথা বলছিস। নীলা কিছু বলল না। আসলে সে নিজেও জানে না তার ভবিষ্যৎ কেমন হবে। ঠিক তখনই স্যার ক্লাসে ঢুকলেন। সাথে সাথেই সবাই নিজেদের জায়গায় বসে গেল। স্যার বোর্ডে লিখতে শুরু করলেন। ক্লাসে নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা বেশিক্ষণ টিকলো না। পেছনের সারিতে বসা কয়েকজন ছেলে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। স্যার হঠাৎ ঘুরে দাঁড়ালেন। পিছনে কি হচ্ছে? কথা বলার এত শখ? না স্যার। তাহলে শব্দ আসছে কোথা থেকে? কেউ উত্তর দিল না। স্যার কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার পড়ানো শুরু করলেন। এদিকে তানিয়া কাগজে কিছু লিখে নীলার দিকে বাড়িয়ে দিল। নীলা খুলে দেখলো তাতে লেখা, তোর হবু জামাইয়ের নাম কি? নীলা চোখ বড় বড় করে তাকালো, তারপর নিচে লিখলো, জানি না। ফুচকাওয়ালার নাম জানিস আর হবু জামাইয়ের নাম জানিস না? লেখাটা দেখেই নীলা থমকে গেল। কয়েক সেকেন্ড কাগজটার দিকে তাকিয়ে রইলো, তারপর নিচে লিখলো, ফুচকাওয়ালা আমার কে? সেটা সময় বলে দেবে। নীলা বিরক্ত হয়ে কাগজটা ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে ফেললো। তানিয়া মুখ চেপে হাসতে লাগলো। ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ আগে স্যার হঠাৎ একটা প্রশ্ন করলেন। এই প্রশ্নের উত্তর কে দিবে? পুরো ক্লাস চুপ, কেউ হাত তুলল না। স্যার চারপাশে তাকিয়ে বললেন, নীলা, তুমি বলো। নীলা তখন অন্য চিন্তায় ডুবেছিল। হঠাৎ নিজের নাম শুনে চমকে উঠল। জি। মনোযোগ কোথায়? স্যার। ক্লাসে বসে স্বপ্ন দেখলে হবে? তানিয়া পাশে বসে হাসি আটকানোর চেষ্টা করছে। নীলা উত্তর দিতে না পেরে মাথা নিচু করে ফেলল। স্যার শেষ পর্যন্ত অন্য একজনকে প্রশ্ন করলেন, কিন্তু নীলার মন আর ক্লাসে ফিরল না। একদিকে বাবার বলা বিয়ের কথা, অন্যদিকে তানিয়ার অদ্ভুত খোঁচা। আর কেন জানি না বারবার একটা পরিচিত মুখ তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। একজন রহস্যময় ফুচকাওয়ালা, যে আসলে যতটা সাধারণ দেখায় ততটা সাধারণ নয়। কয়েকদিন কেটে গেছে। আজ তানিয়া ভার্সিটিতে আসেনি। সকালে ফোন করে জানিয়েছে তার শরীর খারাপ। ফলে পুরো দিনটা নীলাকে একাই কাটাতে হয়েছে। ক্লাসে বসে তার বারবার মনে হয়েছে কিছু একটা যেন নেই। তানিয়ার সারাক্ষণের বকবকানি, মজা করা, খোঁচা দেওয়া সবকিছুই আজ মিস করেছে সে। একের পর এক ক্লাস শেষ হলো। দুপুর গড়িয়ে বিকেল। অবশেষে ভার্সিটি ছুটি হয়ে গেল। এক এক করে সবাই চলে যেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই পুরো ক্যাম্পাস প্রায় ফাঁকা হয়ে গেল। নীলা গেটের সামনে দাঁড়িয়ে আছে, হাতে ফোন, বারবার সময় দেখছে। তার ড্রাইভারকে কয়েকবার কলও দিয়েছে, কিন্তু রাস্তার জ্যামের কারণে গাড়ি এখনো পৌঁছায়নি। উফ, কি যে বিরক্তিকর। সে রাস্তার দিকে তাকালো। চারপাশের আকাশ কেমন কালো হয়ে গেছে। দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। দেখেই বোঝা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই বড় ধরনের ঝড় বৃষ্টি শুরু হবে। নীলা আবার ফোন দিল, কিন্তু একই উত্তর, ম্যাডাম আর 10-15 মিনিট লাগবে। নীলা বিরক্ত হয়ে ফোন কেটে দিল। এদিকে অব্র আজকের মতো ফুচকার স্টল গুছিয়ে ফেলেছে। সবকিছু একটা ভ্যানে তুলে দেওয়া হয়েছে। সে চলে যাবে। হঠাৎ তার চোখ পড়ল গেটের সামনে দাঁড়িয়ে থাকা নীলার দিকে। চারপাশে সবাই প্রায় চলে গেছে।
মেয়েটা একা দাঁড়িয়ে আছে। অব্র কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছেন কেন? বাড়িতে যাবেন না? আমার গাড়ি আসেনি। অব্র আকাশের দিকে তাকালো। মেঘে পুরো আকাশ ঢেকে গেছে, চারপাশে অন্ধকার নেমে এসেছে। এই আবহাওয়ায় দাঁড়িয়ে থাকবেন? আর কি করব? যদি বিশ্বাস করেন তাহলে আমার সাথে যেতে পারেন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিতে পারি। আপনার সাথে? জি। আমি কেন আপনার সাথে যাব? না গেলেও সমস্যা নেই, তবে এখানে দাঁড়িয়ে থাকাটাও খুব বুদ্ধিমানের কাজ না। এলাকাটা সন্ধ্যার পর খুব একটা ভালো থাকে না, খারাপ লোকজনের আনাগোনা আছে। নীলা চারপাশে তাকালো। সত্যি জায়গাটা প্রায় ফাঁকা হয়ে গেছে, বাতাসও ক্রমশ জোরে বইছে। হঠাৎ দূরে বজ্রপাত হলো, ধরাম শব্দে নীলা কেঁপে উঠল। অব্র সেটা দেখে হাসলো। ভয় পান? মোটেও না। বুঝলাম। আচ্ছা, কিন্তু যদি কোনো চালাকি করেন? তাহলে? খারাপ হবে। ভয় পেয়ে গেলাম। দুজন রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। অব্রর গাড়িটা একটু দূরে রাখা ছিল, কিন্তু তারা সেদিকে যাওয়ার আগেই হঠাৎ করে আবহাওয়া আরো খারাপ হয়ে গেল। প্রচন্ড বাতাস, চারপাশে ধুলোর ঝড়, তারপর ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। 1 মিনিটের মধ্যে যেন আকাশ ভেঙে পড়ল। ইয়া আল্লাহ! দৌড়ান। দুজনই দ্রুত রাস্তার পাশে আশ্রয় খুঁজতে লাগলো, কিন্তু আশেপাশে তেমন কিছু নেই। হঠাৎ অব্র একটা পুরনো টিনের ঘর দেখতে পেল। সম্ভবত আগে কোনো গুদাম ঘর ছিল, এখন পরিত্যক্ত। ওদিকে চলুন। দুজন দৌড়ে সেখানে ঢুকে পড়ল। ঘরের ভিতর অন্ধকার, তবে ছাদ আছে বলে বৃষ্টির পানি ঢুকছে না। বাইরে ঝড়ের শব্দ, টিনের উপর বৃষ্টির টুপটাপ আওয়াজ। চারপাশে আর কেউ নেই, শুধু তারা দুজন। নীলা হাঁপাতে হাঁপাতে বলল, আজকের দিনটাই খারাপ। আমার তো ভালোই লাগছে। ঝড় বৃষ্টিতে আটকা পড়ে ভালো লাগছে? মাঝে মাঝে অপ্রত্যাশিত ঘটনাও মন্দ না। আপনার সবকিছুই আনন্দ। চেষ্টা করি। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। বাইরে বজ্রপাতের আলো মাঝে মাঝে ঘরটাকে আলোকিত করছে। হঠাৎ নীলা বলল, একটা কথা বলি? বলুন। আপনি আসলে কে? আবার শুরু হলো? না, সিরিয়াসলি, আপনার মধ্যে কিছু একটা অদ্ভুত আছে। যেমন? আপনার কথা বলার ধরন, আচরণ, আত্মবিশ্বাস সব কিছু একজন সাধারণ ফুচকাওয়ালার সাথে মেলে না। অব্র কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর মুচকি হেসে বলল, তাহলে আমি কি? সেটাই তো জানতে চাই। আমি অভ্র, ফুচকা বিক্রি করি, এই পর্যন্তই। মিথ্যা। প্রমাণ? নীলা থেমে গেল। তার কাছে কোনো প্রমাণ নেই, শুধু একটা অনুভূতি। অব্র আবার বলল, আপনি খুব সন্দেহপ্রবণ। আর আপনি খুব রহস্যময়। অব্র হেসে মাথা নেড়ে দিল। ঠিক তখনই বাইরে প্রচন্ড বজ্রপাত হলো। ধরাম শব্দে নীলা অনিচ্ছাকৃতভাবে চমকে উঠল। অব্র সেটা দেখে বলল, আপনি তো বলেছিলেন ভয় পান না। আমি ভয় পাইনি। অবশ্যই। নীলা মুখ ঘুরিয়ে নিল। অব্রর মুখে তখন দুষ্টু হাসি। বাইরে ঝড় যেন আরো বাড়ছে, আর সেই ঝড়ের মাঝেই দুজনের অদ্ভুত এই কথোপকথন ধীরে ধীরে তাদের আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে। কিন্তু তারা কেউই জানে না এই রাতের পর তাদের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা সবকিছু বদলে দিতে পারে। বাইরে তখন প্রচন্ড ঝড়, আকাশ যেন ফেটে পড়ছে। একটার পর একটা বজ্রপাত হচ্ছে, পুরনো টিনের ঘরটা পর্যন্ত কেঁপে উঠছে। নীলা ভেতরে ভেতরে ভয় পেলেও সেটা প্রকাশ করতে চাইছে না। অব্র দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। এখনো বলবেন আপনি ভয় পান না? না, বলছি তো। আপনার মুখ কিন্তু অন্য কথা বলছে। আপনি? কথা শেষ করার আগেই ধরাম এত জোরে বজ্রপাত হলো যে পুরো ঘরটা কেঁপে উঠল। নীলা ভয় পেয়ে হঠাৎ করে অব্রর দিকে এগিয়ে এলো। পরক্ষণেই সে অব্রর হাত শক্ত করে ধরে ফেলল। কয়েক সেকেন্ডের জন্য দুজনই থমকে গেল। নীলা নিজেও বুঝতে পারল না কখন সে এতটা কাছে চলে এসেছে। অব্র অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। বজ্রপাতের আলোয় নীলার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। ভেজা চুল, মুখে অস্বস্তি, চোখে ভয় আর জেদের মিশ্র ছাপ। অব্র কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। নীলা সেটা বুঝতে পেরে দ্রুত সরে গেল। আমি ভয় পাইনি। অবশ্যই না। একদম না। ঠিক আছে। দুজনেই কিছুক্ষণ চুপ। বাইরে বৃষ্টির শব্দ আরো বেড়ে গেল। ঠিক তখনই হঠাৎ দরজার সামনে কয়েকজন লোক এসে দাঁড়ালো। এই যে, এখানে কি হচ্ছে?
হঠাৎ মানুষের গলা শুনে নীলা আর অব্র দুজনেই চমকে উঠল। লোকগুলো সন্দেহ ভরা চোখে তাদের দিকে তাকিয়ে আছে। অন্ধকার ঘরের ছেলে মেয়ে একসাথে, ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। না না, আপনারা ভুল বুঝছেন। ভুল বুঝছি? আমরা যা দেখছি সেটাই বলছি। আসলে ঝড়ের কারণে এখানে আশ্রয় নিয়েছি। সবাই একই কথা বলে। বিশ্বাস করুন, অন্য কিচ্ছু না। তা তো দেখতেই পাচ্ছি, আজকালকার ছেলে মেয়েদের কোনো বিশ্বাস নেই। পরিবার জানে কি না কে জানে। আপনারা যা ভাবছেন তা না। তাহলে এত রাতে এখানে কেন? ম্যাডামের গাড়ি আসেনি, আমি শুধু সাহায্য করছিলাম। লোকগুলো পুরোপুরি বিশ্বাস করলো বলে মনে হলো না। একজন বলল, পরিচয় কি তোমার? আমি ফুচকা বিক্রি করি। আর মেয়েটা? আমি ভার্সিটির ছাত্রী। লোকগুলো আবার একে অপরের দিকে তাকালো। পরিস্থিতি ধীরে ধীরে অস্বস্তিকর হয়ে উঠছে। নীলা মনে মনে প্রার্থনা করতে লাগলো যেন বৃষ্টি থামে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। ড্রাইভার কল করেছে। নীলা দ্রুত ফোন ধরলো। হ্যালো ম্যাডাম, আমি গেটের সামনে পৌঁছে গেছি। আমি আসছি, আমার গাড়ি এসেছে। ভালো, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা শুধু বৃষ্টির জন্য এখানে ছিলাম। লোকগুলো আর কিছু বলল না, কারণ পরিস্থিতি এখন পরিষ্কার। নীলা দ্রুত বেরিয়ে যেতে লাগলো, কিন্তু যাওয়ার আগে একজন লোক হঠাৎ বলে উঠল, মেয়েটা তো ভদ্রঘরের মনে হয়, সাবধানে যেও মা। নীলা শুধু মাথা নেড়ে বেরিয়ে গেল। বাইরে বৃষ্টি কিছুটা কমেছে। দূরে গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে। নীলা দ্রুত হাঁটছে। অব্র কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছে। হঠাৎ নীলা থেমে গেল, পেছন ফিরে তাকালো। অব্রও তার দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড দুজনের চোখাচোখি হলো। তারপর নীলা বলল, আজ সাহায্য করার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ দিতে মানায় না। কেন? কারণ আপনি সাধারণত ঝাড়ি দেন। নীলা অনিচ্ছা সত্ত্বেও হেসে ফেলল। তারপর দ্রুত গাড়ির দিকে চলে গেল। গাড়িতে উঠে বসে জানালার বাইরে তাকালো। অব্র এখনো দাঁড়িয়ে আছে, বৃষ্টির মধ্যে, মুখে সেই পরিচিত রহস্যময় হাসি। আর নীলার মাথায় আবারও সেই প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো, ছেলেটা আসলে কে? একজন সাধারণ ফুচকাওয়ালা, নাকি এর পেছনে আরো বড় কোনো গল্প লুকিয়ে আছে? রাত প্রায় 10:30। নিজের রুমে বিছানার উপর শুয়ে আছে নীলা, কিন্তু আজ তার চোখে ঘুম নেই। বারবার সন্ধ্যার ঘটনাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বাইরে তখনও হালকা বৃষ্টি পড়ছে। জানালার কাছে টুপটাপ শব্দ হচ্ছে। নীলা বালিশটা বুকে জড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। অদ্ভুত ছেলে একটা। তার মাথায় আবার অব্রর কথাগুলো ভেসে উঠল। যদি বিশ্বাস করেন তাহলে আমার সাথে যেতে পারেন। এখানে দাঁড়িয়ে থাকাটা নিরাপদ না, আমি আপনাকে পৌঁছে দিতে পারি। নীলা চোখ বন্ধ করলো। তারপর নিজের মনেই বলতে লাগলো, ছেলেটা আসলে খারাপ না। আজকে চাইলে তো চলে যেতে পারতো। আমি একা দাঁড়িয়েছিলাম, সাহায্য না করলেও পারতো। না করেছে তো, কোনো স্বার্থ ছাড়াই করেছে। আর ওই পরিত্যক্ত ঘরটাতে ছেলেটা চাইলে অনেক বাজে ব্যবহার করতে পারতো, আমাকে ভয় দেখাতে পারতো, অস্বস্তিতে ফেলতে পারতো, কিন্তু সে তো উল্টো পুরো সময় সম্মান করেই কথা বলেছে। একবারও সীমা অতিক্রম করেনি, একবারও এমন কিছু বলেনি যাতে আমি অস্বস্তি বোধ করি। নীলা নিজের অজান্তেই হালকা হাসলো। তারপর আবার মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু সমস্যা হলো, সে আসলে কে? একজন ফুচকাওয়ালার মধ্যে এত আত্মবিশ্বাস আসে কোথা থেকে? যেভাবে কথা বলে, যেভাবে মানুষকে হ্যান্ডেল করে, যেভাবে সবকিছু সামলায়, এসব সাধারণ না। কিছু একটা আছে, নিশ্চয়ই কিছু একটা আছে। কি করছিস? কিছু না। মিথ্যে বলছিস কেন? কারণ তুই এখন নিশ্চয়ই ফুচকাওয়ালার কথা ভাবছিস। ধুর। ধুর মানেই হ্যাঁ। ঘুমা। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তোর কিছু একটা হয়েছে। নীলা আর উত্তর দিল না, ফোনটা পাশে রেখে দিল। কিন্তু মনের ভেতর কোথাও একটা কথা বারবার বাজতে লাগলো, অব্র ছেলেটা আসলে খারাপ না। অন্যদিকে শহরের অভিজাত এলাকায় রহমান ভিলা। অব্র নিজের রুমে বসে আছে, তবে সে বিশ্রাম নিচ্ছে না। তার সামনে বড় স্ক্রিন, ভিডিও কনফারেন্স চলছে। স্ক্রিনে কয়েকজন বিদেশি প্রতিনিধি, কেউ লন্ডন থেকে, কেউ সিঙ্গাপুর থেকে, কেউ দুবাই থেকে। সবার সামনে বিভিন্ন রিপোর্ট খোলা। একজন বিদেশি প্রতিনিধি বলল, The proposal looks strong, but we need clarification on the expansion timeline. The timeline is flexible. However, the first phase will be completed within 6 months. That impressive. অব্র শান্তভাবে পরবর্তী প্রেজেন্টেশন দেখাতে লাগলো।
তার ইংরেজি উচ্চারণ, আত্মবিশ্বাস আর বিশ্লেষণ দেখে নতুন কেউ বুঝতেই পারবে না এই ছেলেটাই দুপুরে ভার্সিটির সামনে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করেছে। প্রায় 1 ঘন্টা ধরে মিটিং চলল। অবশেষে সবাই প্রস্তুত। একজন প্রতিনিধি হাসতে হাসতে বলল, Mr. Avro, working with you is always productive. থ্যাংক ইউ। মিটিং শেষ। স্ক্রিন বন্ধ হয়ে গেল। অব্র চেয়ার ছেড়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দূরে শহরের আলো জ্বলছে, হালকা বৃষ্টি পড়ছে। ঠিক তখনই তার মা আয়েশা রহমান দরজায় এসে দাঁড়ালেন। এখনো ঘুমাসনি? একটু কাজ ছিল। কাজ শেষ? হ্যাঁ। তোর বাবার মুখে আজ তোর অনেক প্রশংসা শুনলাম। সত্যি? বিদেশি বায়ানরা নাকি খুব খুশি। আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন করি? করো। আজকাল তোকে খুব হাসি খুশি লাগে কেন? আগে কি কাঁদতাম? কথা ঘুরাবি না, কিছু কি হয়েছে? না, কিছু না। নিশ্চিত? হুম। আয়েশা সন্দেহ ভরা চোখে তাকালেন, কিন্তু আর কিছু বললেন না। কারণ তিনি জানেন তার ছেলে যখন কোনো কথা লুকাতে চায় তখন পৃথিবীর কেউ তার মুখ থেকে সেটা বের করতে পারে না। রাত আরো গভীর হলো। একদিকে নীলা নিজের বিছানায় শুয়ে অব্রর কথা ভাবছে, অন্যদিকে অব্র বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশ দেখছে। দুজনের কেউই জানে না খুব শীঘ্রই তাদের জীবনে এমন একটা খবর আসতে চলেছে যা দুজনকে অবাক করে দেবে। আর সেই খবরের সাথে জড়িয়ে আছে ভবিষ্যৎ। কয়েকদিন কেটে গেছে। এই কয়েকদিনে অনেক কিছু বদলে গেছে, অন্তত নীলার ভেতরে। আগে ভার্সিটিতে গেলেই সে শুধু ক্লাস, বন্ধু আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। এখন অদ্ভুতভাবে তার চোখ একজন মানুষকে খুঁজে বেড়ায়, ফুচকার স্টলের সামনে দাঁড়িয়ে থাকা একজন ছেলেকে। অব্র। আজকাল অব্রকে না দেখলে তার দিনটাই অসম্পূর্ণ মনে হয়। সে নিজেও বুঝতে পারছে না কবে থেকে এমনটা শুরু হয়েছে। অব্রর সাথে তার কোনো সম্পর্ক নেই, কোনো প্রেম নেই, কোনো স্বীকারোক্তি নেই, কিন্তু তবুও ছেলেটার হাসি ভালো লাগে, তার কথা বলার ভঙ্গি ভালো লাগে, তার আত্মবিশ্বাস ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে তার সম্মান করার অভ্যাস। নীলা বহুবার খেয়াল করেছে অব্র কখনো কোনো মেয়ের সাথে সীমা ছাড়িয়ে কথা বলে না, কখনো কাউকে ছোট করে না, কখনো নিজের কষ্ট দেখায় না, সবসময় হাসি মুখে থাকে। আর এটাই ধীরে ধীরে নীলার মন কেড়ে নিয়েছে। সেদিন বিকেলে ফুচকা খেতে গিয়ে আবারও অব্রর সাথে ঝগড়া হলো। আজকে ঝাল কম? আপনার কাছে সবসময় ঝালের কথাই আসে কেন? কারণ আপনি ঝাল খেয়ে কাঁদেন। আমি কাঁদি না। পুরো ভার্সিটি জানে আপনি কাঁদেন। মিথ্যা। প্রমাণ আছে। কোথায়? আমার মস্তিষ্কে। নীলা রাগী চোখে তাকালো। অব্র হেসে ফেলল, আর সেই হাসিটা দেখে অজান্তেই নীলার মুখেও হাসি ফুটে উঠল। কিন্তু পরের মুহূর্তেই তার মন খারাপ হয়ে গেল, কারণ একটা কথাই বারবার মাথায় আসছে। অব্র তো একজন ফুচকাওয়ালা, বাবা কি কখনো মেনে নেবে? অসম্ভব। রাতে ডাইনিং টেবিলে সবাই একসাথে বসেছে। মাহির চৌধুরী খাচ্ছেন, নীলার মাও পাশে বসে আছেন। আজ নীলার বুকটা কেমন ধুকপুক করছে। সারাদিনে সে একটা সিদ্ধান্ত নিয়েছে, আজ বাবাকে সব বলবে। অন্তত এটুকু বলবে যে তার একজনকে ভালো লাগে। মিথ্যা লুকিয়ে লাভ নেই। যদিও তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তবুও সে বাবাকে জানাতে চায়। ডিনারের মাঝখানে মাহির চৌধুরী বললেন, নীলা। জি বাবা। তোমাকে যে সময় দিয়েছিলাম সেটা প্রায় শেষ। ভেবেছো কিছু? নীলা গ্লাসের পানি হাতে নিল, তার হাত কাঁপছে। মাহি সেটা খেয়াল করলেন। কি হয়েছে? বাবা। বলো। যদি আমি কাউকে পছন্দ করি? কথাটা শুনে টেবিলের নীরবতা নেমে এলো। মাহির চৌধুরী চামচ নামিয়ে রাখলেন। মা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। কাউকে পছন্দ করো? মানে হয়তো। কে? আমি জানতে চাই। ছেলেটাকে? আমাদের ভার্সিটির সামনে ফুচকা বিক্রি করে। পরের মুহূর্তেই পরিবেশ বদলে গেল। মাহির চৌধুরীর মুখ শক্ত হয়ে গেল। কি বললে? আমি বলছিলাম ফুচকা বিক্রি করে? জি। তুমি কি মজা করছো? না বাবা। নীলা, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার পছন্দ আছে কিনা। তুমি আমাকে একজন ফুচকাওয়ালার কথা বলছো। বাবা, মানুষ হিসেবে সে অনেক ভালো। আমি সেটা শুনতে চাই না। কিন্তু। না। তুমি তাকে কতদিন ধরে চেনো? কয়েক মাস। কয়েক শেষে একজন মানুষকে চিনে ফেলেছ? তুমি জানো তার পরিবারকে? না। তার শিক্ষা? না বাবা। তার অতীত? কিছুই জানি না। তাহলে এটা কখনো সম্ভব না, কখনো না।
আমি আমার মেয়েকে একজন অচেনা ছেলের হাতে তুলে দিতে পারি না। বাবা, আমি তো বিয়ে করতে বলিনি, আমি শুধু বলেছি তাকে ভালো লাগে। সেটাই যথেষ্ট। বাবা, এই বিষয়ে এখানেই শেষ। তুমি একবারও জানার চেষ্টা করলে না সে কেমন মানুষ? আমি যথেষ্ট জানি। কি জানো? সে একজন ফুচকাওয়ালা, এইটুকুই যথেষ্ট। কথাটা শুনে নীলার খুব খারাপ লাগলো, কারণ সে জানে অব্রকে শুধু পেশা দিয়ে বিচার করা যায় না। ছেলেটার মধ্যে অন্য কিছু আছে যা সে কাউকে বোঝাতে পারছে না। মাহির আবার বললেন, আমি চাই না তুমি আর তার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখো। ঠিক আছে। তারপর উঠে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল। বিছানায় বসে রইল অনেকক্ষণ। তার বুকের ভেতর কেমন চাপা কষ্ট। সে জানতো বাবা মানবে না, তবুও এতটা রেগে যাবে ভাবেনি। জানালার পাশে গিয়ে দাঁড়ালো, আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি আসলে কে অব্র? কেন তোমাকে এত ভালো লাগে? কেন মনে হয় তুমি সাধারণ কেউ না? আর আমি কেন তোমাকে ভুলতে পারছি না? দূরে কোথাও রাতের আকাশে মেঘ ভাসছে, আর ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে অব্র নিজের অফিস রুমে বসে কাজ করছে। সে জানেই না আজ তার নাম নিয়ে একটা বড় ঝড় বয়ে গেছে নীলার বাড়িতে। আর সেই ঝড় খুব শীঘ্রই তাদের দুজনের জীবনকেই নতুন মোড় দিতে চলেছে। পরের দিন সকাল, ঘুম থেকে উঠেই নীলা নিজেকে একটা কথা বলল, না আর না, আমাকে অব্রকে ভুলতে হবে। বাবা ঠিকই বলেছে, আমি তাকে চিনি না, তার সম্পর্কে কিছুই জানি না, এভাবে চলতে পারে না। কথাগুলো নিজেকে যতটা দৃঢ়ভাবে বলল, মনকে ততটা বোঝাতে পারল না, কারণ মনের ভিতর থেকে বারবার একটা কণ্ঠ বলছে, কিন্তু অব্র খারাপ তো না। সে কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেনি, সব সময় সম্মান করেছে, তোমার খেয়াল রেখেছে। নীলা মাথা ঝাঁকিয়ে চিন্তাগুলো সরিয়ে দিল। ভার্সিটিতে তানিয়া আজ অনেক খুশি, কারণ গত কয়েকদিন পর তার শরীর পুরোপুরি সুস্থ হয়েছে। ক্লাস শেষে সে ব্যাগ কাঁধে তুলে বলল, চল। কোথায়? কোথায় আবার? ফুচকা খেতে? না। না মানে? যাব না। কেন? আমার ভালো লাগছে না। কি বললি? তোর না প্রিয় খাবার ফুচকা? তবুও আজ ভালো লাগছে না। তানিয়া কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর সন্দেহের চোখে তাকিয়ে বলল, ফুচকা ভালো লাগছে না নাকি ফুচকাওয়ালাকে এড়িয়ে চলছিস? কোনটা? যা ইচ্ছা ভাবো, আমি যাচ্ছি। তানিয়া হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এরপর শুরু হলো নীলার অভিনয়। প্রতিদিন একইভাবে ক্লাস শেষে সে অন্য রাস্তা দিয়ে বের হয়, ফুচকার দোকানের দিকে তাকায় না। তানিয়া ডাকলেও যায় না, অব্রকে দেখলেও না দেখার ভান করে। প্রথম দিন কষ্ট হলো, দ্বিতীয় দিন আরো বেশি, তৃতীয় দিনে তার মনে হলো বুকের ভেতর কিছু একটা শূন্য হয়ে যাচ্ছে। অন্যদিকে অব্র বিষয়টা খেয়াল করেছে খুব ভালোভাবেই। আগে প্রায় প্রতিদিনই নীলা আর তানিয়া আসতো, ঝগড়া করতো, তর্ক করতো, ফুচকা খেত। এখন তানিয়া মাঝে মাঝে আসে, কিন্তু নীলা আসে না। একদিন তানিয়া একাই এলো। অব্র ফুচকা বানাতে বানাতে বলল, আপনার বান্ধবী কোথায়? কেন? অনেক দিন দেখছি না। জানি না, আজকাল একটু অন্যরকম আচরণ করছে। অব্র মাথা নেড়ে চুপ হয়ে গেল, আর কিছু জিজ্ঞেস করলো না, কারণ সে জানে কেউ না এলে জোর করে আনা যায় না। কাস্টমারকে ধরে রাখা যায়, কিন্তু কাউকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কাছে আনা যায় না। তাই সে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকলো। এদিকে নীলার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সে নিজেই বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। দিনের বেলা নিজেকে শক্ত রাখে, নিজেকে বোঝায়, কিন্তু রাত হলেই সব ভেঙে পড়ে। বিছানায় শুয়ে শুধু অব্রর কথাই মনে পড়ে, তার হাসি, তার কথা, তার চোখে সেই অদ্ভুত আত্মবিশ্বাস, তার যত্ন নেওয়ার অভ্যাস, সেদিন ঝড়ের রাতে সাহায্য করার ঘটনাটা, সবকিছু। এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, আমি কি করছি? আমি কেন নিজেকে কষ্ট দিচ্ছি? যদি কথা বলতেই ইচ্ছে করে তাহলে বলছি না কেন? পরের মুহূর্তে বাবার মুখ মনে পড়ল। আমি চাই না তুমি আর তার সাথে যোগাযোগ রাখো। নীলার বুকটা ভারী হয়ে গেল। এভাবেই আরো কয়েকদিন কেটে গেল। এখন নীলা ক্লান্ত, ভীষণ ক্লান্ত। প্রতিদিন অভিনয় করতে করতে হাঁপিয়ে গেছে। ভেতরে ভেতরে সে আর পারছে না। তার শুধু মনে হয় একবার যদি অব্রর সাথে কথা বলতে পারত, একবার যদি ঝগড়া করতে পারত, একবার যদি শুনতে পেত। ম্যাডাম, আজ ঝাল কতটুকু দিব? এই ছোট্ট কথাটাও আজ তার কাছে অনেক মূল্যবান মনে হচ্ছে। অন্যদিকে আজ অব্রর জন্য গুরুত্বপূর্ণ দিন। সকালে সে সরাসরি অফিসে এসেছে, রহমান গ্রুপের হেড অফিস। সবাই আজ ব্যস্ত, কারণ কানাডা থেকে নতুন বায়ার আসছে। বড় প্রজেক্ট, বহু কোটি টাকার চুক্তি।
কনফারেন্স রুম প্রস্তুত। ম্যানেজাররা একের পর এক রিপোর্ট নিয়ে ঘুরছে। অব্র নিজের কেবিনে বসে ফাইল দেখছে। ঠিক তখন তার বাবা ভেতরে ঢুকলেন। সব প্রস্তুত? হ্যাঁ। কানাডিয়ান কোম্পানিটা খুব গুরুত্বপূর্ণ। জানি। তাদের সিও নিজেও আসছে। কোনো সমস্যা হবে না? মাঝে মাঝে ভাবি তুই যদি সত্যি সত্যি অফিসে মন দিতি তাহলে আমাকে আর কিছুই করতে হতো না। আমি তো মনই দিচ্ছি। অর্ধেক অফিসে, অর্ধেক ফুচকার দোকানে। ব্যালেন্সড লাইফ। আরমান মাথা নেড়ে হেসে ফিরলেন। কিছুক্ষণ পর কানাডার বায়াররা এসে পৌঁছালো। একের পর এক বিলাসবহুল গাড়ি অফিসের সামনে থামলো। সবাই প্রস্তুত। অব্র কনফারেন্স রুমে ঢুকলো। আজ তার পরনে কালো স্যুট, চুল সুন্দর করে সেট করা, মুখে সেই পরিচিত মাস্ক। কিন্তু তার উপস্থিতিতেই পুরো পরিবেশ বদলে গেল। কেউ বুঝতে পারবে না এই ছেলেটাই কয়েক ঘন্টা পর আবার ভার্সিটির সামনে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে। মিটিং শুরু হলো। আর ঠিক সেই সময় ভার্সিটির ক্লাসরুমে বসে নীলা জানালার বাইরে তাকিয়ে আছে। স্যার কি পড়াচ্ছেন তার কোনো ধারণা নেই। তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছে, আর কতদিন আমি অব্রকে এড়িয়ে চলতে পারবো? কারণ সে এখন বুঝতে পারছে মানুষকে এড়িয়ে যাওয়া যত সহজ মনে হয়, হৃদয় থেকে তাকে সরিয়ে ফেলা তার চেয়ে অনেক কঠিন। সকাল গড়িয়ে দুপুর। রহমান গ্রুপের প্রধান কার্যালয় আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি ব্যস্ত। একের পর এক বিদেশি অতিথি আসছে। রিসেপশনের সামনে কর্মচারীরা দাঁড়িয়ে আছে। সবাই নিখুঁতভাবে নিজেদের দায়িত্ব পালন করছে। কারণ আজকের মিটিংটা সাধারণ কোনো মিটিং নয়। কানাডার একটি বড় কোম্পানির সাথে বহু কোটি টাকার নতুন চুক্তি হতে যাচ্ছে। কনফারেন্স রুমের ভেতরে বিশাল টেবিল, চারপাশে আধুনিক সাজসজ্জা। এক পাশে বসে আছেন আরমান রহমান, তার পাশে কোম্পানির কয়েকজন সিনিয়র ডিরেক্টর, অন্য পাশে বসে আছেন কানাডিয়ান প্রতিনিধির দল। সবার সামনে ল্যাপটপ, ফাইল, প্রজেক্ট রিপোর্ট। কিন্তু সবার দৃষ্টি আটকে আছে একজনের দিকে, অব্র রহমান। মাত্র কয়েক মিনিট আগে সে মিটিং শুরু করেছে, আর এর মধ্যেই পুরো পরিবেশ বদলে গেছে। একজন কানাডিয়ান প্রতিনিধি প্রশ্ন করলেন, Mr. Avra, how do you plan to manage the expansion risk? Risk can never be eliminated, but it can be controlled. We have already identified the major challenges and prepared alternative plans for each scenario. কথা বলতে বলতে সে পরপর কয়েকটি চার্ট দেখালো। তার বিশ্লেষণ এত পরিষ্কার যে সবাই মনোযোগ দিয়ে শুনছে। কেউ একবারের জন্যও তাকে থামাচ্ছে না। আরমান রহমান চুপচাপ ছেলের দিকে তাকিয়ে আছেন, তার চোখে গর্ব স্পষ্ট। একজন বিদেশি প্রতিনিধি আবার প্রশ্ন করলেন, What is the market change unacceptedly? Then we change faster than the market. কথাটা শুনে কয়েকজন একে অপরের দিকে তাকালো, তারপর মাথা নেড়ে সম্মতি জানালো। আরেকজন বললেন, অব্র আবার প্রেজেন্টেশন শুরু করলো। সে বাজার বিশ্লেষণ করলো, ভবিষ্যৎ পরিকল্পনা দেখালো, নতুন প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করলো, এমনকি আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির সম্ভাব্য প্রভাবও তুলে ধরলো। মিটিংয়ে উপস্থিত সিনিয়র কর্মকর্তারা পর্যন্ত অবাক, কারণ এই বিষয়গুলোর অনেক কিছুই বছরের পর বছর অভিজ্ঞ লোকেরা বিশ্লেষণ করে, আর অব্র এত সহজভাবে ব্যাখ্যা করছে যেন এগুলো তার প্রতিদিনের কাজ। একসময় একজন কানাডিয়ান প্রতিনিধি ফিসফিস করে তার সহকর্মীকে বললেন, Are you sure he is this young? I was wondering the same thing. প্রায় 2 ঘন্টা ধরে মিটিং চলল। অব্র একবারও কোনো নোট দেখলো না, কোনো ফাইল উল্টালো না। সব তথ্য যেন তার মাথার ভেতর সাজানো। একজন প্রতিনিধি অবশেষে বললেন, Mr. Avra, I've attended meetings in my many countries, but your understanding of business strategy is remarkable. Thank you. We always try to learn. Honestly, I expected someone older. Your knowledge and confidence are beyond your age. অব্র শুধু হালকা মাথা নেড়ে দিল। প্রশংসা শুনে সে কখনো অতিরিক্ত উচ্ছ্বসিত হয় না, এটাই তার স্বভাব। মিটিং শেষ হওয়ার পর সবাই উঠে দাঁড়ালো, হ্যান্ডশেক হলো, চুক্তির প্রাথমিক সম্মতিও হয়ে গেল। কোম্পানির অনেক কর্মকর্তা স্বস্তি নিঃশ্বাস ফেললেন, কারণ এই প্রজেক্ট সফল হলে রহমান গ্রুপ আরো বড় পর্যায়ে চলে যাবে। সবাই বেরিয়ে যাওয়ার পর আরমান রহমান ধীরে ধীরে ছেলের কাছে এলেন। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। অব্র ফাইল গুছাচ্ছিল। কি হলো বাবা? মাঝে মাঝে তোকে দেখে অবাক হই। কেন? এত কিছু শিখলি কবে? আপনার কাছ থেকেই তো। না, আমি যা শিখিয়েছি তার চেয়েও বেশি জানিস।
ওদের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম তারা অবাক হয়ে গেছে। ব্যবসায় আবেগ দেখালে চলে না। এই বয়সে এমন কথা? অব্র হেসে উঠল, কিন্তু ঠিক তখনই অব্রর ফোনে একটা নোটিফিকেশন এলো। সে ফোনটা হাতে নিয়ে দেখলো, কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর অজান্তেই মুখে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। আরমান সেটা খেয়াল করলেন। কি হয়েছে? কিছু না। সত্যি? হুম। কিন্তু আসলে সে একটা জিনিস খেয়াল করেছে, গত কয়েকদিন ধরে নীলা তার দোকানে আসছে না, আজও আসেনি। আর অদ্ভুতভাবে এই বিষয়টা তার মাথায় বারবার ঘুরছে। সে নিজেও জানে না কেন। একজন কাস্টমার না আসলে সাধারণত তার কিছু যায় আসে না, কিন্তু নীলার ব্যাপারে কেন যেন আলাদা অনুভূতি হচ্ছে। অন্যদিকে ভার্সিটির ক্লাসরুমে বসে নীলা আবারও অন্যমনস্ক। তানিয়া পাশে বসে কয়েকবার ডাকলো, আই আই নীলা। হ্যাঁ? কোথায় হারিয়ে গেছিস? কোথাও না। তানিয়া দীর্ঘশ্বাস ফেলল, কারণ সে বুঝে গেছে তার বান্ধবী যতই লুকানোর চেষ্টা করুক, তার মনটা অনেক আগেই কারো কাছে হেরে গেছে। আর সেই মানুষটার নাম অব্র, যে এই মুহূর্তে দেশের অন্যতম ব্যবসায়িক মিটিংয়ে সবাইকে অবাক করে দিচ্ছে। আর কয়েক ঘন্টা পর আবার ভার্সিটির সামনে ফুচকা বিক্রি করবে। দুটি সম্পূর্ণ ভিন্ন জীবন, একটি রহস্য, আর সেই রহস্যের মাঝখানে ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে নীলা। কয়েক মাস কেটে গেছে, সময় বদলেছে, ঋতু বদলেছে, ভার্সিটির ক্যাম্পাসেও নতুন সেশন শুরু হয়েছে, কিন্তু একটা বিষয় একটুও বদলায়নি, নীলার মন। সে নিজেকে যতই বোঝাক, যতই ব্যস্ত রাখার চেষ্টা করুক, অব্রকে সে ভুলতে পারেনি। বরং দিন যত গেছে মনে পড়ার পরিমাণ আরো বেড়েছে। কখনো ক্লাসে বসে, কখনো রাতে জানালার পাশে দাঁড়িয়ে, কখনো তানিয়ার কোনো কথার ফাঁকে, সব জায়গায় যেন একটাই নাম ঘুরে ফিরে আসে, অব্র। এই কয়েক মাসে নীলা একটি জিনিস খুব ভালোভাবে বুঝে গেছে, সে আর স্বাভাবিক নেই। সে আর আগের মতো ফুচকার স্টলে না গেলেও প্রতিদিনই মনে মনে সেখানে যায়। দূর থেকে হলেও একবার দেখে আসে, কিন্তু কখনো সামনে যায় না, কখনো কথা বলে না। নিজের ভেতরের লড়াইটা দিনে দিনে আরো কঠিন হয়ে উঠেছে। শেষে সে একটা সিদ্ধান্ত নিল, আজ সে আর পালাবে না। আজ সে সরাসরি কথা বলবে, যা হবে হবে, রিজেক্ট করলে করবে। তবুও সে আর এই অনিশ্চয়তায় থাকতে চায় না। কাল ভার্সিটির গেট। নীলা আজ অন্যদিনের চেয়ে শান্ত। তানিয়া সেটা লক্ষ্য করলো। আজ তোকে অন্যরকম লাগছে। কেমন? যেন কোনো যুদ্ধের জন্য বের হয়েছিস। কিছু একটা বলতে যাচ্ছি আজ। কার কাছে? নীলা কিছু বলল না, শুধু সামনে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, ওর কাছে। ফুচকাওয়ালা নিশ্চিত? হ্যাঁ, আজ আর পেছনে ফিরবো না। বিকেল। ভার্সিটি ছুটি হওয়ার আগে ক্যাম্পাসে একটা অদ্ভুত ভিড়। ফুচকার স্টলের সামনে যেন আজ উৎসব চলছে। প্রায় সবাই এসে হাজির। কেউ হাসছে, কেউ ঝগড়া করছে অর্ডার নিয়ে, কেউ আবার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অব্র ব্যস্তভাবে ফুচকা বানাচ্ছে, তার হাতের গতি দ্রুত, চোখ স্থির, মুখে সেই স্বাভাবিক শান্ত হাসি। ঠিক সেই সময়ই সে অনুভব করলো কেউ তার সামনে এসে দাঁড়িয়েছে। সে মাথা না তুলেই বলল, কত প্লেট? কোনো উত্তর এলো না। সে ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই এক মুহূর্তের জন্য তার হাত থেমে গেল। নীলা, অনেকদিন পর, একদম সামনে দাঁড়িয়ে। অব্র চোখে একটু অবাক ভাব রাখলেও সেটা দ্রুত ঢেকে ফেলল। আপনি? আপনার সাথে আমার কথা আছে। বলুন। পার্সোনাল। দেখতেই তো পাচ্ছেন দোকানে ভিড়। এসব দেখার সময় নাই, চলুন। আমি তো কাস্টমারদের রেখে যেতে পারি না। 5 মিনিট। বিষয়টা জরুরি। হ্যাঁ। অব্র কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর তার সহকারীর দিকে তাকিয়ে বলল, সামলাও, চলুন। দুজন কিছুটা দূরে চলে এলো। স্টলের শব্দ ধীরে ধীরে পেছনে হারিয়ে গেল। নীলা হাঁটছে সামনে, অব্র তার পেছনে। কেউ কথা বলছে না। হাওয়া হালকা, আকাশে মেঘ জমে আছে। এক অদ্ভুত নীরবতা। একটি পুরনো গাছের নিচে এসে নীলা থামলো। অব্রও থামলো। বলুন। নীলা গভীর শ্বাস নিল, তার বুকের ভিতর ধুকপুক করছে। এই কথাটা বলা তার জীবনের সবচেয়ে কঠিন কাজ মনে হচ্ছে। সে ধীরে ধীরে বলল, আমি জানি না আপনি কি ভাববেন, আমি জানি না আপনি আমাকে কেমন দেখেন, কিন্তু আমি আপনাকে এড়িয়ে চলতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। অনেক দিন ধরে আমি আপনাকে ভুলতে পারছি না। চারপাশ যেন থেমে গেল, হাওয়ার শব্দটাও যেন ধীর হয়ে গেল। নীলা চোখ নামিয়ে বলল, আমি জানি আপনি ফুচকা বিক্রি করেন, আমার বাবার চোখে আপনি কেউ না, কিন্তু আমার কাছে আপনি আলাদা। এই কথাটা বলেই নীলা চুপ হয়ে গেল। তার বুক উঠানামা করছে, চোখে পানি এসে গেছে, কিন্তু সে ফেলছে না।
অব্র একদম নীরব, তার মুখে কোনো রিয়াকশন নেই, কিন্তু চোখে কিছু একটা বদলে গেছে। গভীরভাবে তাকিয়ে আছে নীলার দিকে। অনেকক্ষণ পর সে ধীরে ধীরে বলল, আপনি কি জানেন আপনি কি বলছেন? জানি। না, আপনি জানেন না, আপনি আমাকে চেনেন না নীলা। আর আপনি যাকে ভালো লাগছে ভাবছেন সে আমি নাও হতে পারি। মানে? আপনি ইমোশনে আছেন, কিছু সময়ের পরিচিতি, কিছু আচরণ আর একটা কৌতূহল, এগুলোকে আপনি ভালোবাসা ভাবছেন। আমি আপনাকে রিজেক্ট করছি না নীলা, কিন্তু আমি আপনাকে ভুল ধারণা নিয়েও এগোতে দিতে পারি না। এই কথাটা নীলার বুকের ভেতর গিয়ে আঘাত করলো, চোখ ভিজে উঠল। তাহলে আপনি কি চান? আপনি আগে আমাকে সত্যি করে জানুন, তারপর সিদ্ধান্ত নিন, কোনো তাড়াহুড়ো না। নীলা চুপ করে রইল, তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, কিন্তু সে কিছু বলল না, কারণ সে জানে অব্র তাকে সরাসরি না বলেনি। আর এটাই সবচেয়ে বড় অজানা জবাব। দূরে স্টলের ভিড়ের শব্দ আবার ভেসে এলো, আর দুজনের মাঝখানে জমে রইল এক অদ্ভুত নীরবতা, যেখানে শুরু হলো নতুন এক অধ্যায়, ভালোবাসা, রহস্য আর অপেক্ষায়। রাত নেমে এসেছে, শহরের আলো জ্বলে উঠেছে একে একে। দিনের ব্যস্ততা শেষ করে এখন ঘরের ভেতর এক ধরনের শান্ত পরিবেশ। রহমান ভিলার ডাইনিং টেবিলে সবাই একসাথে বসেছে। আজকের রাতটা একটু আলাদা, কারণ দিনভর অব্র বাইরে ছিল। ফুচকার স্টল, ভার্সিটি এলাকা, আবার অফিসের কাজ, সব মিলিয়ে তার দিনটা ছিল ভীষণ ব্যস্ত। টেবিলে খাবার পরিবেশন করা হয়েছে। অব্র ধীরে ধীরে খাচ্ছে, মাঝে মাঝে মায়ের দিকে তাকাচ্ছে, আর মাঝে মাঝে নিজের চিন্তায় হারিয়ে যাচ্ছে। আয়েশা রহমান ছেলের দিকে তাকিয়ে হালকা বিরক্ত স্বরে বললেন, বাবা, এসব রোদে পুড়ে কাজ কবে বন্ধ করবি বলতো? রোদে পড়ছি তো না মা, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস না, এটা বোকামি। তুই চাইলে তো আর এসব করার দরকার নেই। এই ঘরের ছেলে, তুই চাইলে আরাম করে বসে থাকতে পারিস। বসে থাকলে মানুষ নিজের জায়গা হারায় মা। কি বলছিস এসব? আমি যা করছি ঠিকই করছি। আয়েশা কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেললেন। তোর বাবা তোর এই জীবনযাত্রা নিয়ে খুশি না? ঠিক তখনই আরমান রহমান ডাইনিং টেবিলে ঢুকলেন, হাতে ফাইল, চোখে ক্লান্তি। তিনি চেয়ারে বসে বললেন, খাওয়া দাওয়া হচ্ছে? হচ্ছে। আজ অফিসে একটা রিপোর্ট পেয়েছি। কোনটা? কানাডা প্রজেক্টের ফাইল আপডেট। মিটিং এর পর তারা খুবই সন্তুষ্ট। প্রজেক্টটা প্রায় ফাইনাল স্টেজে চলে গেছে। এত দ্রুত? অব্রর কাজটাই এমন, সে যা ধরে সেটা শেষ না করে ছাড়ে না। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। কি? তুই দুইটা জীবন একসাথে চালাচ্ছিস, অফিস আর ভার্সিটির ওই ফুচকার ব্যবসা। সত্যি কথা বলতে আমি এখনো বিশ্বাস করতে পারি না আমার ছেলে দিনে কোটি টাকার ব্যবসা সামলায় আর একদিকে ফুচকা বানায়। লাইফ ইন্টারেস্টিং রাখতে হয়তো। ইন্টারেস্টিং না, এটা ঝুঁকিপূর্ণ। ঝুঁকি না নিলে কিছু পাওয়া যায় না বাবা। তোর কাজ প্রায় শেষের দিকে। কানাডার সাথে চুক্তি ফাইনাল হলে আর নতুন দুইটা প্রজেক্ট শুরু হলেই তুই পুরোপুরি অফিসে চলে আসবি। আর কতদিন? খুব বেশি না, কয়েক সপ্তাহ। আমি জানি। এত চাপ নিস না বাবা। চাপ না মা। তাহলে? দায়িত্ব। এই দায়িত্বই একদিন তোকে এখানে বসাবে, এই টেবিলে, এই চেয়ারে, এই পুরো সাম্রাজ্যের সামনে। অব্র চুপ করে রইল, তার চোখে কোনো উত্তেজনা নেই, না ভয়, শুধু স্থিরতা। আয়েশা হালকা গলায় বললেন, কিন্তু তুই কি সত্যিই প্রস্তুত? আমি কখনো প্রস্তুত হই না মা, আমি নিজেকে তৈরি করি। কথাটা শুনে আরমান একটু থমকে গেলেন। খাওয়া শেষে অব্র উঠে দাঁড়ালো, তার হাতে ফাইল আর চোখে কিছু গভীর চিন্তা। সে জানালার পাশে এসে দাঁড়ালো। বাইরে শহরের আলো আর ভেতরে নিস্তব্ধতা। হঠাৎ তার ফোনে একটা নাম ভেসে উঠল, নীলা। সে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, ফোন ধরলো না, কিন্তু নামটা চোখে পড়তেই তার মনে সেই দিনের কথা ভেসে উঠল। আমি আপনাকে ভুলতে পারছি না। অব্র ধীরে ফোনটা পাশে রেখে দিল। তার মুখে কোনো হাসি নেই, শুধু একটা শান্ত ভাব, যেন সে কোনো বড় সিদ্ধান্তের খুব কাছাকাছি। অন্যদিকে নীলা নিজের রুমে বসে আছে, জানালার বাইরে তাকিয়ে। তার চোখেও ঘুম নেই, তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে। আপনি আমাকে জানেন না নীলা? সে নিজের সাথে ফিসফিস করে বলল, তাহলে আমি তোমাকে জানবো অব্র, আমি জানবো। আর ঠিক সেই মুহূর্তে দূরে শহরের আরেক প্রান্তে অব্র তার ফাইল বন্ধ করলো আর জানালার বাইরে তাকিয়ে বলল,
কয়েকটা দিন, তারপর সব কিছু বদলে যাবে। কিন্তু সে জানে না এই কয়েকটা দিনের মাঝেই শুরু হতে যাচ্ছে এমন এক সত্য যা দুজনের জীবনকেই সম্পূর্ণ রকমের উল্টে দিতে পারে। কয়েকটা দিন যেন খুব দ্রুত কেটে গেল, কিন্তু এই কয়েকদিনে দুজনের জীবনেই আলাদা আলাদা পরিবর্তন চলছিল। একদিকে নীলা ভেতরে ভেতরে অব্রকে নিয়ে নিজের অনুভূতির সাথে লড়াই করছে, আর অন্যদিকে অব্র নিজের ব্যস্ত জীবন, বড় বড় মিটিং আর আসন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে পুরোপুরি ডুবে আছে। আজ সন্ধ্যা, শহরের অন্যতম অভিজাত রেস্টুরেন্ট। বাইরের দিক থেকে পুরোটা ঝলমলে আলোয় ভরা, ভেতরে শান্ত এলিগ্যান্ট পরিবেশ। আজ এখানে একটা বড় বিজনেস মিটিং। বিদেশি ইনভেস্টর এসেছে, বিশেষ করে ইতালি থেকে আসা একজন বড় ব্যবসায়ী ক্লাইড। তার সাথে রহমান গ্রুপের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আলোচনা হবে। রেস্টুরেন্টের ভিআইপি রুমে প্রস্তুতি চলছে, টেবিল সাজানো, ডকুমেন্ট রাখা, সবাই অপেক্ষায়। অন্যদিকে নীলা আজ একটু মন খারাপ নিয়ে ঘুরতে বের হয়েছে। তানিয়া তাকে অনেকদিন ধরে বলছিল, চল একটু বাইরে যাই, মন ফ্রেশ কর। আজ অবশেষে সে রাজি হয়েছে। তারা দুজন সে একই রেস্টুরেন্টে ঢুকেছে, অন্য কোনো প্ল্যান ছাড়াই, শুধু একটু শান্ত পরিবেশে বসে খাওয়া আর কথা বলা। আজকে জায়গাটা বেশ ভালোই লেগেছে। কিন্তু নীলার মনটা আজও পুরোপুরি এখানে নেই। তার চোখ বারবার চারপাশে ঘুরছে, কোনো পরিচিত মুখ খুঁজছে, নিজেও জানে না কেন। ঠিক তখনই দূরের এক কর্নারে একজন মাস্ক পরা ছেলে দেখা গেল। কালো স্যুট, শান্ত ভঙ্গি, মাথা একটু নিচু, কিন্তু চোখটা যেন খুব চেনা। নীলা এক সেকেন্ড থেমে গেল, তার হাতের চামচ স্থির হয়ে গেল। কি হলো? ওখানে। কোথায়? মাস্ক পরা লোকটা? হ্যাঁ। নীলার বুকের ভেতর দুঃখ শুরু হলো। এই চোখ, এই ভঙ্গি, এই নীরবতা, এটা কি অব্র? তার মাথায় একসাথে অনেক প্রশ্ন ঘুরতে লাগলো, কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে বলল, না, সম্ভব না। অব্র এখানে কেন থাকবে? ঠিক সেই মুহূর্তে ভিআইপি রুমের ভেতর মিটিং শুরু হলো। ক্লাইড তার টিম নিয়ে বসে আছে, অব্র সামনের চেয়ারে। আজ তার পরনে পুরো ফর্মাল স্যুট, মুখে সেই পরিচিত আত্মবিশ্বাস, কিন্তু মাস্কটা এখনো আছে, কিছুটা ডিসক্রিট থাকার জন্য। ক্লাইড বলল, So Amar Abhara, your professional is quit ambitions? Ambition is the only way to grow. তার কণ্ঠস্বর শুনে টেবিলে থাকা কয়েকজন লোক এক মুহূর্ত থমকে গেল। এত কম বয়সে একজন মানুষ এত ঠান্ডা, পরিষ্কার, প্রফেশনাল ভাবে কথা বলছে। ক্লাইড আবার বলল, You seem very young for the level of strategy. Age does not define capability. এই কথাটা শুনে কয়েকজন একে অপরের দিকে তাকালো। একজন সিনিয়র ম্যানেজার ফিসফিস করে বলল, ছেলেটা সত্যি অসাধারণ। প্রায় 1 ঘন্টা মিটিং চলল। সবাই একের পর এক প্রশ্ন করলো। অব্র সবকিছুর উত্তর দিল শান্তভাবে, কোনো নোট ছাড়া, কোনো চাপ ছাড়া, যেন এইসব তার জন্য খুব সাধারণ ব্যাপার। অবশেষে ক্লাইড উঠে দাঁড়ালো, হ্যান্ডশেক করলো। We are impressed. মিটিং প্রায় ফাইনাল হয়ে গেল। সবাই ধীরে ধীরে বের হতে লাগলো। অব্র উঠে দাঁড়ালো, তার কিছু জরুরি কল ছিল, সে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই রেস্টুরেন্টের অন্য দিক থেকে একটা কণ্ঠ ভেসে এলো, আপনি অব্র, তাই না? অব্র থমকে গেল, ধীরে ধীরে ঘুরে তাকালো। নীলা দাঁড়িয়ে আছে, চোখে অবিশ্বাস, রাগ আর কষ্ট একসাথে মিশে আছে। সে দ্রুত এগিয়ে এসে বলল, আপনি এখানে কি করছেন? আপনি তো সাধারণ ফুচকাওয়ালা, তাহলে আপনি এত বড় মানুষের মিটিং করছেন কিভাবে? আপনি কি এতদিন আমার চোখে ধোঁকা দিয়েছেন? আপনি কি আমার মন নিয়ে খেলেছেন? রেস্টুরেন্টের আশেপাশের কয়েকজন মানুষ তাকাতে শুরু করলো। তানিয়া পেছন থেকে দৌড়ে এসে বলল, নীলা, শান্ত হ। বলুন, আপনি আসলে কে? অব্র চুপ, তার মুখে কোনো রাগ নেই, কোনো ভয় নেই, শুধু এক ধরনের গভীর স্থিরতা। সে ধীরে ধীরে বলল, আমি আপনাকে ধোঁকা দেইনি। তাহলে এটা কি? আপনি যেটা দেখেছেন সেটা পুরো সত্য না। আমি আর কিছু শুনতে চাই না। আপনি আমার মনকে ব্যবহার করেছেন। আমি কখনো আপনাকে ব্যবহার করিনি নীলা। তাহলে আপনি আমাকে কেন লুকালেন? অব্র চুপ করে রইল। এই নীরবতাই যেন সব প্রশ্নের চেয়ে বেশি ভারী। চারপাশে সবাই থমকে গেছে। তানিয়া শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। নীলার হাত কাঁপছে, তার ভেতর ভেঙে পড়ছে একটা বিশ্বাস। আর অব্র, সে জানে এটা এখন এমন একটা মুহূর্ত যেখানে সত্য বললে সব ভেঙে যাবে, আর চুপ থাকলেও সব ভেঙে যাবে। সে ধীরে ধীরে বলল, আমি আপনাকে সময় দিতে চেয়েছিলাম, নিজেকে বোঝার সময়। সময়? আমাকে ধোঁকা দিয়ে আপনি সময় দিচ্ছেন?
তার কণ্ঠ ভেঙে গেল। আর সেই মুহূর্তে অব্র প্রথমবার সত্যিই নীরব হয়ে গেল, কারণ সে বুঝতে পারছে এখন যেটা ঘটছে সেটা আর শুধু ভুল বোঝাবুঝি না, এটা একটা সম্পর্কের ভাঙনের শুরু। রেস্টুরেন্টের ভেতর তখন অদ্ভুত এক নীরবতা। নীলার চোখ ভিজে গেছে। সে নিজেও বুঝতে পারছে না তার বেশি কষ্ট হচ্ছে নাকি বেশি রাগ হচ্ছে। যে মানুষটাকে এতদিন ধরে মনে জায়গা দিয়েছে, যে মানুষটাকে নিয়ে রাতে ঘুম ভেঙেছে, যার কথা ভেবে কতবার নিজের সাথে লড়াই করেছে, আজ হঠাৎ মনে হচ্ছে সে মানুষটাকে আদৌ চিনতো না। নীলা ঘুরে চলে যেতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে অব্র ডেকে উঠল। নীলা, কথা শুনুন, অন্তত আমার কথাটা শুনে যান। নীলা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে তখন কষ্ট আর অভিমান জমে আছে। কি শুনবো? আপনি যা ভাবছেন বিষয়টা তেমন না। তাহলে কেমন? কিছুই জানার বাকি নাই আর। আমি ভুল করেছি, ভীষণ বড় ভুল করেছি। আপনার মতো একজন মানুষকে মন দিয়ে আমি বুঝতেই পারিনি আপনি এত বড় ধোঁকাবাজ। অব্রর বুকের ভিতর কেমন করে উঠল, কিন্তু সে নিজেকে শান্ত রাখলো। আপনি আমাকে একটা সুযোগও দিচ্ছেন না। সুযোগ? এতদিন আপনি আমাকে কি দিয়েছেন, সত্য না মিথ্যা? অব্র উত্তর দিতে পারল না, কারণ সে জানে এই মুহূর্তে যাই বলুক নীলা শুনবে না। নীলা চোখের পানি মুছে বলল, আপনি আমাকে বিশ্বাস করতে শিখিয়েছিলেন, তারপর নিজেই সেই বিশ্বাস ভেঙে দিলেন। এর বেশি কিছু শোনার দরকার নেই। কথাটা বলেই সে দ্রুত বেরিয়ে গেল। তানিয়া একবার অভ্রর দিকে তাকালো, আবার নীলার দিকে। কিছু বলতে চেয়েও কিছু বলল না। সেও নীলার পেছনে চলে গেল। রেস্টুরেন্টের দরজার সামনে দাঁড়িয়ে রইল অভ্র। অনেকক্ষণ সবাই চলে গেছে, মিটিং শেষ, বিদেশি বায়াররা চলে গেছে, চারপাশে ব্যস্ততা কমে গেছে, কিন্তু সে এখনো একই জায়গায় দাঁড়িয়ে। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করলো, মনে মনে বলল, আপনার জন্য এত কষ্ট করে ফুচকা বেচার নাটক করলাম, আর আপনি আমাকে ভুল বুঝলেন। এত বড় ব্যবসায়ী পরিবারের ছেলে হয়ে শুধু আপনাকে কাছ থেকে দেখার জন্য, শুধু আপনাকে জানার জন্য প্রতিদিন রোদের মধ্যে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করেছি। আপনি একবারও বুঝলেন না। অব্র তিক্ত হেসে মাথা নিচু করলো। তার জীবনে অনেক বড় বড় ব্যবসায়িক ঝুঁকি এসেছে, অনেক কঠিন পরিস্থিতি সামলেছে, কিন্তু আজকের মতো অসহায় সে নিজেকে খুব কমই অনুভব করেছে। কারণ এখানে টাকা দিয়ে কিছু ঠিক করা যায় না, এখানে যুক্তি দিয়েও লাভ নেই। এখানে জিততে হলে মানুষের মন দরকার, আর সেই মনটাই আজ তার থেকে দূরে চলে গেছে। অন্যদিকে গাড়িতে বসে পুরো রাস্তা নীলা একটাও কথা বলল না। তানিয়া কয়েকবার কথা বলতে চেয়েছিল, কিন্তু নীলা শুধু জানালার বাইরে তাকিয়েছিল। তার চোখের পানি বারবার গড়িয়ে পড়ছিল। তানিয়া অবশেষে বলল, নীলা প্লিজ আজ আর কিছু বলিস না। তানিয়া চুপ হয়ে গেল। বাড়িতে ফিরেই নীলা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তার মা কয়েকবার ডাকলেন, কিন্তু সে দরজা খুলল না। বিছানার উপর বসে রইল। তারপর আর নিজেকে সামলাতে পারল না, হাউমাউ করে কেঁদে উঠল। কেন কেন এমন করলে? আমি তো শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম। আমি কি এতটাই বোকা? সে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। বারবার অব্রর মুখটা ভেসে উঠছে। ঝড়ের রাত, ফুচকার স্টল, তাদের ঝগড়া, হাসাহাসি, সবকিছু। আর এখন মনে হচ্ছে সবটাই অভিনয় ছিল। আমি আর কখনো ওর সামনে যাব না, কখনো না, আর কখনো না। কথাগুলো বললেও তার বুকের ভিতর কেমন শূন্য লাগছে, যেন নিজেরই একটা অংশ হারিয়ে ফেলেছে। সেই রাতে অব্র ঘুমাতে পারল না। বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশ দেখছিল। তার বাবা আরমান রহমান দূর থেকে সেটা লক্ষ্য করলেন। আজ ছেলেটা অস্বাভাবিক চুপ। যে ছেলে সবসময় শান্ত থাকে, তার মধ্যেও আজ একটা অদ্ভুত কষ্ট দেখা যাচ্ছে। আরমান রহমান ধীরে ধীরে বললেন, কোনো সমস্যা? না। আমাকে মিথ্যা বলিস না। কখনো কখনো সত্য বললেও মানুষ বিশ্বাস করে না বাবা। আরমান ভ্রু কুচকালেন। অব্র আর কিছু বলল না, দূরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তার মনে তখন শুধু একটাই মুখ, নীলা। আর সে জানে না আজকের এই ভুল বোঝাবুঝি আগামী দিনে আরো বড় ঝড় ডেকে আনবে। রাত অনেক হয়েছে, পুরো বাড়ি প্রায় নীরব, কিন্তু নীলার রুমে ঝড় বইছে। বিছানার এক কোণে বসে আছে সে, চোখ দুটো লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আজকে রেস্টুরেন্টের ঘটনাটা বারবার মাথার মধ্যে ঘুরছে। অব্রর মুখ, তার নীরবতা, তার কথা, সবকিছু যতবার মনে পড়ছে ততবার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। নীলা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে তিক্ত হাসলো। কি ভেবেছিলাম আমি একজন ফুচকাওয়ালার প্রেমে পড়ে গেছি? তারপর জানলাম সে আসলে অন্য কেউ। তারপরেও সত্যটা বলেনি।
কত বড় ধোকা আমি পেলাম। তার চোখ আবার ভিজে উঠল, কিন্তু এবার সে কান্না আটকে ফেলল। মুঠো শক্ত করে বলল, না আর না, অনেক হয়েছে। আমি আর কাঁদবো না, আমি আর ওর কথা ভাববো না। সে গভীর শ্বাস নিল, তারপর একটা সিদ্ধান্ত নিল, একটা কঠিন সিদ্ধান্ত। ডাইনিং রুমে তখন মাহির চৌধুরী আর নীলার মা বসে চা খাচ্ছেন। হঠাৎ নীলা ধীরে ধীরে এসে দাঁড়ালো। দুজনেই অবাক হয়ে তাকালেন, কারণ এই সময় সাধারণত নীলা নিজের রুমেই থাকে। কিছু বলবে মা? বাবা, হ্যাঁ, তোমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করতে রাজি। কথাটা শুনে দুজনেই চমকে গেলেন। মাহির চৌধুরী অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। কি বলতে? আমি বিয়ে করতে রাজি, তুমি যাকে পছন্দ করেছো। কিছুক্ষণ পুরো ঘরে নীরবতা নেমে এলো। তারপর মাহির চৌধুরীর মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। সত্যি? হ্যাঁ। কেন, তোমার ফুচকাওয়ালার কি হলো? কথাটা শুনে নীলার বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু মুখে কিছু প্রকাশ করল না। ওর কথা আর বলো না। মানে? ও আমার যোগ্য না, আমি ভুল বুঝেছি। এখন বুঝেছি, তুমি বিয়ের ব্যবস্থা করো। মাহির চৌধুরী যেন অনেক বড় স্বস্তি পেলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আলহামদুলিল্লাহ, অবশেষে তুমি বুঝতে পেরেছ। নীলা চুপ। তার মা কিন্তু এত সহজে খুশি হতে পারলেন না। মা মেয়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছেন এই হাসির আড়ালে অনেক কষ্ট লুকানো। তিনি ধীরে বললেন, নীলা। জি মা। তুমি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিচ্ছ না তো? নীলা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, কারণ প্রশ্নটা ঠিক জায়গায় আঘাত করেছে। সে কি সত্যিই ভেবে সিদ্ধান্ত নিয়েছে, নাকি অব্রর উপর অভিমান থেকে? এক মুহূর্তের জন্য তার চোখের সামনে অব্রর মুখটা ভেসে উঠল। আমি আপনাকে ধোকা দিইনি, কথাটা কানে বাজলো, কিন্তু পরক্ষণেই সে নিজেকে শক্ত করলো। না মা, ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। নিশ্চিত? হ্যাঁ, একদম নিশ্চিত। মা দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু তার মনের সন্দেহ দূর হলো না। অন্যদিকে মাহির চৌধুরী খুব খুশি। তিনি সঙ্গে সঙ্গে ফোন বের করলেন। নীলা অবাক হয়ে বলল, এখন কি করছো? এতদিন যার জন্য অপেক্ষা করছিলাম তাকে খবর দিচ্ছি। এত তাড়া? এমন সুযোগ বারবার আসে না। ছেলেটা খুব ভালো, ভদ্র, শিক্ষিত, যোগ্য। আমি অনেকদিন ধরেই চেয়েছিলাম, শুধু তোমার মতের জন্য অপেক্ষা করছিলাম। নীলার বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল, কিন্তু সে কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। সেই রাতেই মাহির চৌধুরী ফোন করলেন। অন্য প্রান্তে ফোন ধরলেন আরমান রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটা সুখবর দিতে ফোন করেছি, আমার মেয়ে অবশেষে রাজি হয়েছে। তাহলে তো খুব ভালো খবর। আমি চাই যত দ্রুত সম্ভব বিষয়টা এগিয়ে নিতে। আমিও তাই চাই। দুজনের মধ্যে আরো কিছুক্ষণ কথা হলো, তারপর ফোন কেটে গেল। কিন্তু মজার বিষয় হলো এই পুরো কথোপকথনের কিছুই জানে না অভ্র। সে এই মুহূর্তে নিজের বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে কফির মগ, চোখে ক্লান্তি, মনে শুধু একটাই চিন্তা, নীলা। আজ তার চোখে সেই কষ্ট ভরা চাহনি বারবার মনে পড়ছে। অভ্র ধীরে বলল, আপনি কেন আমার কথা শুনলেন না নীলা? সে জানেই না ঠিক এই মুহূর্তে তার বাবা আর নীলার বাবা তাদের বিয়ের ব্যাপারে প্রথম আনুষ্ঠানিক কথা বলে ফেলেছেন। আর কয়েকদিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেখানে নীলা জানতে পারবে যে ছেলেটাকে সে ধোঁকাবাজ ভেবেছে সেই ছেলেটাই তার জন্য ঠিক করা পাত্র। আর তখন তার পুরো পৃথিবীটাই যেন উল্টে যাবে। পরের দিন সকাল, রহমান ভিলার ডাইনিং টেবিলে সকালে নাস্তা চলছে। টেবিলে বসে আছে অব্র, তার বাবা আরমান রহমান এবং মা আয়েশা রহমান। সাধারণত এই সময়টা হালকা গল্প হয়, কখনো ব্যবসার কথা, কখনো নতুন কোনো প্রজেক্টের কথা, কিন্তু আজ আরমান রহমানকে অস্বাভাবিক গম্ভীর দেখাচ্ছে। তিনি কয়েকবার অব্রর দিকে তাকাচ্ছেন, আবার চুপ হয়ে যাচ্ছেন। অব্র বিষয়টা খেয়াল করলো। কি ব্যাপার বাবা, কিছু বলবেন? হ্যাঁ, একটা কথা ছিল। বলুন। তোর বিয়ে ঠিক করেছি আমি। কথাটা শুনে অব্রর হাত থেমে গেল। তার হাতে থাকা কাপটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম। সে কয়েক সেকেন্ড বাবার দিকে তাকিয়ে রইল। সে ঠিক শুনেছে কিনা নিশ্চিত হতে চাইছে। কি যা শুনেছিস? আমার বিয়ে? হ্যাঁ। মানে? মানেটা কিচ্ছু না, বিয়ে ঠিক করেছি, এটাই ফাইনাল। কিন্তু বাবা। কোনো কিন্তু না। অন্তত মেয়েটাকে সেটা তো বলুন। সময় হলে দেখবি। সময় হলে দেখবো মানে? আমার বিয়ে আর আমি জানবো না? বাবা রাগ করিস না, মেয়েটা খুব ভালো, পরিবারও খুব ভালো। মা, বিষয়টা সেটা না। আমার সাথে একবারও আলোচনা না করে? সব বিষয়ে আলোচনা করতে হয় না,
কিছু সিদ্ধান্ত বাবা মায়ের উপর ছেড়ে দিতে হয়। অব্র গভীর শ্বাস নিল। সে বুঝতে পারছে বাবা এবার সত্যি সিরিয়াস। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর অব্র ধীরে বলল, বাবা, যদি আমি রাজি না হই? তার সুযোগ নেই। কেন? কারণ আমি কথা দিয়ে ফেলেছি। কথা দিয়ে ফেলেছেন? হ্যাঁ, আর আমি আমার কথা থেকে কখনো পিছিয়ে আসি না। অব্র মাথা নিচু করল। তার ভিতরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে, কারণ সে কিছু বলতে চায়, অনেক কিছু, কিন্তু কিভাবে বলবে? তার মনে বারবার ভেসে উঠছে নীলার মুখ, রেস্টুরেন্টে কাঁদতে কাঁদতে চলে যাওয়া সেই মুখ, অভিমানী চোখ, কষ্টভরা কণ্ঠ। আমি ভুল করেছি আপনার মতো মানুষকে মন দিয়ে। অব্র চোখ বন্ধ করলো। সে বলতে চায়, সে কাউকে পছন্দ করে, সে নীলাকে ভালোবাসে, সে আর কাউকে বিয়ে করতে পারবে না। কিন্তু ঠিক তখনই আরমান রহমান আবার বললেন, আর একটা কথা, আমি চাই না এই বিষয় নিয়ে আর কোনো তর্ক হোক। যা সিদ্ধান্ত নিয়েছি ভেবে চিন্তেই নিয়েছি। অব্র কিছু বলতে গিয়েও থেমে গেল। আয়েশা রহমান ছেলের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন কিছু একটা আছে। তিনি ধীরে বললেন, অভ্র, তোর কি কিছু বলার আছে? আসলে আমি জানি তুই কি করতে চাইছিস। জানেন? বলবি তুই এখন বিয়ে করতে চাস না, কাজ আছে, প্রজেক্ট আছে, বিজনেস আছে, ঠিক তাই তো? অব্র চুপ, কারণ সে আসলে এটা বলতে চাচ্ছিল না, কিন্তু আরমান রহমান তাকে সুযোগই দিলেন না। এসব আমি শুনবো না। বিজনেস সারা জীবন থাকবে, বিয়ে করার সময়ও একটা থাকেই। অব্র হতাশ হয়ে চেয়ারে হেলান দিল। নাস্তা শেষ করে সে উঠে দাঁড়ালো। আরমান রহমান বললেন, সন্ধ্যায় তাড়াতাড়ি বাসায় আসবি। কেন? কিছু কাগজপত্র দেখাবো, আর শীঘ্রই মেয়ের পরিবারের সাথে আনুষ্ঠানিকভাবে বসতে হবে। অব্র আর কিছু বলল না, শুধু মাথা নেড়ে চলে গেল। নিজের রুমে ঢুকেই দরজা বন্ধ করলো। তারপর ধপ করে বিছানায় বসে পড়ল। মাথার ভেতর হাজারটা চিন্তা। এটা কি হলো? সে ফোনটা হাতে নিল, কন্ট্যাক্ট লিস্ট খুলল। একটা নামের উপর এসে থেমে গেল, নীলা। অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখলো। তিক্ত হেসে বলল, যাকে বলতে চাই সে তো আমার কথা শুনতেই চায় না, আর যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে কে তাও জানি না। অন্যদিকে নীলাও জানে না যে একই সময়ে তার বাবাও বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সে নিজের রুমে বসে আছে। তার ধারণা সে এমন একজনকে বিয়ে করতে যাচ্ছে যাকে সে কখনো দেখেনি, আর অব্র হয়তো তার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে যাবে। কিন্তু ভাগ্য তখন নীরবে হাসছে, কারণ তারা দুজনেই জানে না যে অজানা মানুষটাকে নিয়ে তারা এত চিন্তিত। সে মানুষটা আসলে একে অপরই। আর সেই সত্য প্রকাশ পাওয়ার দিন যত এগিয়ে আসছে, ততই বড় হতে যাচ্ছে বিস্ফোরণ। অবশেষে সেই দিনটা চলে এসেছে। অনেক ভুল বোঝাবুঝি, অনেক অভিমান, অনেক কষ্ট, অনেক না বলা কথা, সবকিছুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে আজকের দিন, বিয়ের দিন। সকাল থেকেই দুই বাড়িতে ব্যস্ততা। নীলার বাড়িতে আত্মীয় স্বজন, ভিড়, সাজসজ্জা, আলো, ফুল, সব মিলিয়ে উৎসবের পরিবেশ। কিন্তু এই আনন্দের মাঝেও নীলার মন ভারী। সে আয়নার সামনে বসে আছে, বিউটিশিয়ান তাকে সাজাচ্ছে, কিন্তু তার চোখে আনন্দ নেই। মাঝে মাঝেই অব্রর মুখটা ভেসে উঠছে। নিজের মনকে শতবার বোঝানোর পরও পারেনি। তারপরও আজ সে বিয়ের পিড়িতে বসতে চলেছে। নিজেকে শক্ত করে বলল, যা হবার হবে, সবকিছু আল্লাহর হাতে। অন্যদিকে অব্র আজ অস্বাভাবিক চুপচাপ। সাদা শেরওয়ানি পরে নিজের রুমে বসে আছে। বন্ধুরা মজা করছে, কেউ ছবি তুলছে, কেউ হাসাহাসি করছে, কিন্তু সে যেন অন্য জগতে। তার মাথায় ঘুরছে শুধু একটা প্রশ্ন, যার সাথে আমার বিয়ে হচ্ছে সে কে? আর মনের গভীরে কোথাও এখনো একটা নাম, নীলা, যে তাকে ভুল বুঝে দূরে চলে গিয়েছিল। বিকেলের পর বিয়ের অনুষ্ঠান শুরু হলো। এক এক করে অতিথিরা আসছে, সবাই ব্যস্ত, কিন্তু বরকনে দুজনকে আলাদা রাখা হয়েছে। তারা এখনো জানে না কাকে বিয়ে করতে যাচ্ছে। রাত, অবশেষে সেই মুহূর্ত। কাজী সাহেব এসে বসেছেন। সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ। প্রথমে কনের কাছে যাওয়া হলো। নীলা মাথা নিচু করে বসে আছে, তার হাত কাঁপছে, হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। কাজী সাহেব কাগজের দিকে তাকিয়ে বললেন, কনের সম্মতি আছে? জি। পাত্রর নাম অব্র রহমান। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তিন মুহূর্ত। নীলার মনে হলো সে ভুল শুনেছে। তার চোখ বড় বড় হয়ে গেল, মাথা ঝটকা দিয়ে তুলল।
কি অব্র রহমান? এটা কি সেই অব্র? তার বুকের ভিতর ধক করে উঠল। অন্যদিকে বরের আসরে কাজী সাহেব একইভাবে বললেন। কুনের নাম নীলা চৌধুরী। অব্র প্রথমে স্থির হয়ে বসেছিল, তারপর নামটা শুনেই চমকে উঠল। নীলা? সে বাবার দিকে তাকালো। আরমান রহমান শুধু রহস্যময় হাসলেন। অব্র পুরোপুরি হতবাক। কিছুক্ষণ পর যখন দুজনকে একই মঞ্চে আনা হলো, তখন যেন সময় থমকে গেল। নীলার সামনে তাকিয়ে আছে, অব্রও তাকিয়ে আছে। দুজনের চোখে একই রকম বিস্ময়। আপনি? আপনি? একই রকম অবিশ্বাস। দুজন একসাথে বলে উঠল। চারপাশের সবাই হেসে ফেলল, কিন্তু ওদের মাথায় তখন অন্য ঝড়। নীলা অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? আমিও তো সেটাই ভাবছি। ঠিক তখনই আরমান রহমান এগিয়ে এলেন। তার মুখে মৃদু হাসি। তিনি অব্রর কাঁধে হাত রেখে বললেন, কি ভাবছিস? বাবা, আপনি জানতেন? অবশ্যই জানতাম। মানে? তুই কি ভাবছিস তুই দেশের এত বড় বিজনেস ছেড়ে ফুচকা বিক্রি শুরু করবি আর আমি খোঁজ নিব না? অব্র চুপ। নীলাও অবাক হয়ে শুনছে। আরমান রহমান আবার বললেন, প্রথমে ভেবেছিলাম এটা তোর নতুন কোনো পাগলামি, পরে লোক লাগিয়ে খোঁজ নিলাম। তারপর জানতে পারলাম একটা মেয়ের জন্য তুই প্রতিদিন রোদের মধ্যে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করিস, শুধু তাকে কাছ থেকে দেখার জন্য, শুধু তাকে বোঝার জন্য। কি? সে ধীরে ধীরে অব্রর দিকে তাকালো। অব্র বিব্রত হয়ে মাথা নিচু করল। আরমান রহমান এসে বললেন, তখনই বুঝেছিলাম ব্যাপারটা সিরিয়াস। আর মেয়েটার খোঁজ নিয়ে দেখলাম সে আর কেউ না, মাহির চৌধুরীর মেয়ে। তারপর আমি নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। নীলার চোখ ভিজে উঠল। তার মনে পড়ছে সেই দিনের কথা। রেস্টুরেন্টে দাঁড়িয়ে সে কি ভয়ঙ্কর কথাগুলো বলেছিল। ধোঁকাবাজ, মিথ্যাবাদী, প্রতারক। আর আজ জানতে পারছে ছেলেটা তাকে ঠকানোর জন্য নয়, বরং তার কাছে আসার জন্য এত কিছু করেছে। নীলার গলা কেঁপে উঠল। তাহলে আপনি সত্যি? হ্যাঁ, আমি তোমাকে অনেক দিন থেকেই পছন্দ করতাম, কিন্তু চেয়েছিলাম তুমি আমাকে মানুষ হিসেবে চিনো, আমার পরিচয় দিয়ে না। নীলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মাহির চৌধুরীও এগিয়ে এলেন, হেসে বললেন, এখন বুঝতে পারছো কেন আমি ছেলেটার এত প্রশংসা করতাম? আর আমি তো ভেবেছিলাম তোমরা কেউ কাউকে চেনো না। পরে সব শুনে আমিও অবাক হয়েছিলাম। তাহলে কি এবার বিয়ে পড়ানো যাবে? সবাই হেসে উঠল। অব্র নীলার দিকে তাকালো, নীলাও তাকালো তার দিকে। এই প্রথম তাদের চোখে আর অভিমান নেই, ভুল বোঝাবুঝি নেই, শুধু একরাশ লজ্জা আর অদ্ভুত শান্তি। কাজী সাহেব আবার বললেন, কোনে নীলা চৌধুরী, আপনি কি পাত্র অব্র রহমানকে আমি হিসাবে কবুল করছেন? কবুল, কবুল, কবুল। পাত্র অব্র রহমান, আপনি কি পাত্রী নীলা চৌধুরীকে স্ত্রী হিসাবে কবুল করছেন? কবুল, কবুল, কবুল। চারপাশে আলহামদুলিল্লাহ ধ্বনি উঠল। অতিথিরা হাততালি দিতে লাগলো। আর বহুদিনের ভুল বোঝাবুঝি, অভিমান আর না বলা ভালোবাসার অবশেষে সুন্দর একটা পরিণতি হলো। অব্র ধীরে ধীরে নীলার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তাহলে ম্যাডাম, এখন কি ফুচকা খাওয়া বন্ধ? না, তবে এবার থেকে ফ্রি খেতে চাই। বিয়ের পর সবই ফ্রি। আর সেই হাসির মধ্যেই শুরু হলো তাদের নতুন জীবন। সব ভুল বোঝাবুঝি পেরিয়ে তাদের ভালোবাসা পূর্ণতা পেল। সমাপ্ত।